27, 29 আর একটা মনে হয় 1 না 31, 31 1 তারিখ ভাইয়া। 1 তারিখ। আচ্ছা এই 4 এইটা দিনে মাসে তো 30। আচ্ছা 30 এটা না, কি এই জন্য 29 মাস যাবে? এই জন্য হচ্ছে 1 তারিখে দেওয়া আছে। আমি আবারও বলি, আপনাদের যে 4টা পরীক্ষা আমি নিতে চেয়েছি সেই 4টা হচ্ছে 25 তারিখ একটা, 27 তারিখে একটা, 29 তারিখ একটা, 1 তারিখ একটা, এই 4 দিন। এই 4 দিনের মধ্যে মূলত হচ্ছে প্রথম 2 দিন 25 তারিখ এবং 27 তারিখ থাকবে হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি। এরপরে হচ্ছে বাকি যে 2 দিন থাকবে সেটা হচ্ছে 29 আর 1 তারিখে থাকতেছে হচ্ছে আপনাদের 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি, তাই তো? 16 and 17। হ্যাঁ 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি। এই 2 দিনে ভাগ ভাগ করে দিয়েছি। যেমন হচ্ছে যে প্রথম যে আগামীকালকে যে পরীক্ষাটা আছে সেখানে আমি দিয়েছিলাম হচ্ছে আপনাদের আলফ্রেড টেনিসন আর হচ্ছে জিএম হপকিন্স, প্রথমটা এবং শেষেরটা। তারপর 27 তারিখে যেদিন থাকবে সেটা হচ্ছে আপনাদের রবার্ট ব্রাউনিং আরেকটা আরেকটা কি ম্যাথু আর্নল্ড। আর্নল্ড। এভাবে ভিক্টোরিয়ান পোয়েট্রিটা দুইটা দুইটা করে 4টা শেষ করছি। আর আমাদের হচ্ছে 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি যে এক্সামটা আমি আপনাদের নিব 2 দিনে, সেখানে হচ্ছে আমি মনে হয় বলেছিলাম যে আপনাদের একদিন হচ্ছে থাকবে হচ্ছে ফেরি কুইনের প্যারাডাইস লস্ট। ফেরি কুইন আর প্যারাডাইস লস্ট, আর একদিন হচ্ছে বাকি 3টা। অর্থাৎ প্রথম 29 তারিখে ফেরি কুইন এন্ড প্যারাডাইস লস্ট এই 2টা, আর 1 তারিখে হচ্ছে আপনাদের বাকি যে 3টা আছে জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, এই 3টা। বুঝাতে পারছি? যদি এই সময়গুলো কাজে লাগান তাহলে দেখবেন যে হয়ে যাবে। আর আমি যেহেতু মাঝখানে 2-1 দিন রিভিশন ক্লাসগুলো নিতে পারি নাই, আমি ভেবেছিলাম যে আপনারা এই সময় হয়তো রিভিশন দিচ্ছেন, কিন্তু আমি জানি না আপনারা পড়ছেন কিনা। ভিক্টোরিয়ান পোয়েট্রি 16 and 17 পোয়েট্রি যে প্রশ্নগুলো আপনাদের বলেছিলাম পড়তে, হ্যাঁ আমি জানি না পড়ছি আপনারা ক্লিয়ার করছেন না। যদি পড়ছি। পড়ে থাকেন তাহলে খুবই ভালো, তাহলে আমি পরীক্ষাগুলোর মধ্যে দেখতে পারবো। ভাইয়া হ্যাঁ, কালকে কালকে কি 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 যেন কোন কোন টপিকের মধ্যে পরীক্ষা হবে আর একবার যদি বলে দিতেন খুবই ভালো হতো। আবার বলি 25 তারিখ আলফ্রেড টেনিসন আর জিএম হপকিন্স, এই 2টা টপিক। তারপর 27 তারিখে রবার্ট ব্রাউনিং আর হচ্ছে ম্যাথু আর্নল্ড। 29 তারিখ ফেরি কুইন প্যারাডাইস লস্ট। 1 তারিখে আমাদের জন ডানের যতগুলো প্রশ্ন আছে, জর্জ হারবার্টের, আর হচ্ছে অ্যান্ড্রু মার্বেল, তাই না? অ্যান্ড্রু মার্ভেল। এই 3টা। আর প্রশ্নের প্যাটার্নটা কেমন ভাইয়া থাকবে আরেকবার একটু বলেছিলাম? বলেন তো। কি ব্যাপার, আপনি শুনতে পান না? না ভাই একটু মানে স্কিপ করে গেছি, একটু আরেকবার বললে ভালো হতো। 25 তারিখ হচ্ছে আলফ্রেড টেনিসন আর জিএম হপকিন্স। 27 তারিখে আমাদের হচ্ছে বাকি যে 2টা আছে রবার্ট ব্রাউনিং আর হচ্ছে ম্যাথু আর্নল্ড। এই 4টা 2টা 2টা করে, প্রথমটা এবং শেষেরটা হচ্ছে 25 তারিখ, 27 তারিখে মাঝখানের 2টা। 29 তারিখে 16 and 17 সেঞ্চুরি থেকে প্যারাডাইস লস্ট আর হচ্ছে দ্য ফেরি কুইন। আর 1 তারিখে হচ্ছে জন ডান, জর্জ হারবার্ট আর হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। ক্লিয়ার? প্রশ্নের প্যাটার্নে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ব্রড লিখতে হবে দুইটা দুইটা, মানে 4টা প্রশ্ন থাকবে, 4টা থেকে আমরা 2টার অ্যান্সার করব। শর্ট হচ্ছে 5টা থাকবে, 5টা থেকে 3টার অ্যান্সার করব। তাহলে এখানে হচ্ছে 20 মার্ক, এখানে হচ্ছে 12 মার্ক। আর ব্রিফ থাকবে 10টা, 10টা থেকে 8টার অ্যান্সার করব। এখানে হচ্ছে 8 মার্ক, এই হচ্ছে 40। সময় হচ্ছে 40 মার্ক, সময় হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টা কখন কখন বলছি? 6টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো 2 ঘন্টা পরীক্ষা দিবেন, নাকি হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত? 8টা থেকে ভাইয়া 10টা। 6টা থেকে 12টা এটাই দেবো, যে কোনো 2 বাস ঘন্টা। 6টা থেকে 12টা দিন। কিন্তু আমার মনে হয় একটা নির্দিষ্ট সময় হলে ভালো হতো, যেহেতু ফাইনাল পরীক্ষাগুলোর ভাইয়া মতো। 8টা থেকে 10টা দেন, আর কোনো মানে অলস হবো না, আর ওইটা হ্যাঁ টাইম এটাই দিয়ে রাখলে বলতেছিলাম, আমরা অলস হয়ে যাবো। একটাই নির্দিষ্ট টাইম দেওয়া থাক। টাইমটা 8টা থেকে 10টা পর্যন্ত হবে, আর 10 মিনিট সময় পাবেন, অর্থাৎ 10টা 10 পর্যন্ত
আপনারা হচ্ছে পোস্ট করার জন্য সময় পাবেন, 10টা স্কুল আছে 10-এর মধ্যে পোস্ট করতে হবে। ভাইয়া 6টা থেকে দেন, 6টা থেকে 8টা পর্যন্ত। অনেকের তো প্রাইভেট স্কুল আছে। ওই জন্য একটু রাতের দিকে দিলাম, 8টা থেকে 10টা। জি ভাইয়া, তাহলে খুবই ভালো হয়। ভাইয়া এটাই তাহলে ঠিক ঠিক আছে। আছে। 8টা সবাই থেকে তো আর 10টা, বাসায় থাকে না। 8টা থেকে 10টা দিলাম। এই সময় হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিবেন। এবং যারা পরীক্ষা দিবেন, আমি 1 তারিখে হচ্ছে আপনাদের লাস্ট বলি, 1 তারিখে আপনারা লাস্ট পরীক্ষা দিচ্ছেন, আমি 2 তারিখে আপনাদের ভিক্টোরিয়ান পোয়েট্রি রেজাল্ট দিব। চেষ্টা করব 2 তারিখে 2টারই রেজাল্ট দেওয়ার। যদি সম্ভব না হয় আমি 2 তারিখে রেজাল্ট দেব ভিক্টোরিয়ান পোয়েট্রি, 3 তারিখে রেজাল্ট দেব হচ্ছে 16 এন্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি। ওকে আচ্ছা ভাইয়া। ভাইয়া, যে গ্যাপটা থাকবে আমাদের 18 দিনের বন্ধের, ওইখানে আর অন্য কোর্স গুলারও একটু কষ্ট করে নিয়ে নিয়ে এভাবে, তাহলে ভালো হবে। আচ্ছা, সমস্যা নেই, শুধু একটু বলবেন আমাকে। আমার ক্লাসগুলোর জন্য আমাকে শুধু একটু বলবেন যে ভাইয়া এই কোর্সটার এই টপিকের উপর একটু ক্লাস নিলে হয়, আগে থেকে বলবেন, তাহলে বেটার হবে। আর মূলত হচ্ছে নিউ থার্ড ইয়ার বা আপনাদের জুনিয়র যারা, তাদের মূলত হচ্ছে আমরা মানে ক্লাস শুরু করার চিন্তা ভাবনা করেছি হচ্ছে 1 তারিখে হচ্ছে একটা ফ্রি ক্লাস আছে, এবং হচ্ছে যে ডিসেম্বরের 10 তারিখ থেকে পেইড ক্লাস শুরু হবে নতুন প্ল্যাটফর্মে, যেখানে থার্ড ইয়ারের সম্পূর্ণ 8টা কোর্স পরিচালনার দায়িত্বে থাকবে হাসনাত জাহিদ শুভ এবং আমি। এবং তাদের এখানে যে কাজটা এবার করা হয়েছে, ফি হচ্ছে আপনাদের মতো 8,000 টাকা দেওয়া হয়েছে। নতুন প্ল্যাটফর্ম হিসেবে 50% ডিসকাউন্ট দেওয়া আছে। কোর্স ফি হচ্ছে 4,000 টাকা, এবং সম্পূর্ণ ফি পরিশোধ হওয়ার পরে বই পাবে। বুঝতে পারছেন? বইটা মোটামুটি হচ্ছে আমরা মোটামুটি যে 4 মাস সময় থাকবে, 4 মাসে 1 মাসে ভর্তি হবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মার্চ মাসের দিকে আমরা হচ্ছে সবাইকে বই দিব। ভাইয়া, আমাদের কথা একটু চিন্তা করেন। ইনশাআল্লাহ আমরা তো আপনাদের ভালোভাবেই প্রমোটেড বইয়ের হব। কাজ আমরা করে ফেলছি। আপনাদের বই রেডি, আপনারা ভর্তি হবেন, পেমেন্ট ক্লিয়ার হবে, বই পাবেন। ভাইয়া হ্যাঁ আমাদেরও ভাইয়া, আর একটা 50% বছর পার ডিসকাউন্ট দিবেন করাই দেন। তখন। হ্যাঁ, আপনাদেরও কোর্স ফি যেটা এখন যেটা আছে আমি জানি না, এখন হচ্ছে 10,000 টাকা। এটা যদি 50% ডিসকাউন্ট থাকে, তাহলে এই কোর্স ফি এসে দাঁড়াবে 5,000 টাকা। ভাইয়া আমরা তো অনেক পুরাতন না, আমাদের ডিসকাউন্ট বেশি থাকা উচিত। ওই জি ভাইয়া, আমাদেরকে 50% ডিসকাউন্ট। ওইখানে সবাই নতুন। আচ্ছা, ভাইয়াদের সাথে তো আমরা পুরনো 4 বছর রানিং। আপনাদের ভাইয়া 1 আমরা মাস সেই ফার্স্ট ইয়ার থেকে আছি আমরা। আপনাদের 1 মাস বাড়াই দিব, সমস্যা নেই। 1 মাস 7,000 বাড়াই দিবেন বলতে? আমি বলি শুনুন, ব্যাপারটা হচ্ছে যে থার্ড ইয়ারের বর্তমান রানিং যে কোর্সটা, এটার ফি হচ্ছে 7,000 টাকা, সেখানে আপনারা পাবেন 5,000 টাকায়। তাহলে বলেন, তাহলে কমাই দিলাম না? ভাইয়া ভালোভাবে পরীক্ষা দেই তারপর হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা শুরু করি যাদের নিউ থার্ড ইয়ার advanced যারা skills। তাদের জন্য। হ্যাঁ, নিউ থার্ড ইয়ার যারা উঠলো এবার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিল, কারণ তাদের পরীক্ষাও খুব দ্রুত হবে। যদি আপনাদের পরিচিত কেউ থাকে, ভাইয়া 1 তারিখে আমাদের একটা ক্লাস আছে, সেই 1 তারিখে মূলত এক্সট্রা মানে সিলেবাস ডিসকাশন হবে, সেদিনেই জানাই দেওয়া হবে, একটা লাইভ অনুষ্ঠিত হবে, সে লাইভের মধ্যে ভর্তি হলে এক্সট্রা ডিসকাউন্ট পাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রির আজকে আমরা শুরু করব ফেরি কুইন দিয়ে। আমরা ইতিমধ্যে লাইভে আছি, আপনারা যদি পারেন একটু লাইভে আপনাদের বন্ধু বান্ধবীদের মেনশন করে দিতে পারেন, ক্লাসটা করতে পারে। যারা আগে এই ক্লাসগুলো ভালোভাবে করে নেই, তারা মূলত হচ্ছে আশা করি বুঝে যাবে। কারো কোনো প্রশ্ন আছে, নাহলে শুরু করব? ভাইয়া, আমাদেরকে ওই যে সেকেন্ড ইয়ারে যেরকম ব্রিফ প্রশ্নের জন্য আঁকাই দিছিলেন, আমরা অনেক কিছু কমন পাইছিলাম, ওরকম এবারও করবেন না? ঢাকায় দিছিলাম যে হ্যাঁ, লাগতো সেকেন্ড না তো। ইয়ারে থাকতো। আপনার অ্যালবাট্রসের মধ্যে যে খুবই কম ব্রিফ দেওয়া আছে, এখানে গুরুত্বপূর্ণ গুলোই আছে, অতিরিক্ত যে প্রশ্নগুলো আছে এগুলোকে ইগনোর করছি অলরেডি। এটা আমি তো বলছি যে সাজেশন আমাদেরকে দিয়ে সেট দেওয়া আছে। থেকে একটু দাগাই দিবেন না? সেট থেকে একটু দাগাই দিবেন না? এই প্রশ্নগুলোই সেটের প্রশ্ন, দেখেন, খুঁজে দেখেন।
হ্যাঁ ভাইয়া জি ভাইয়া আমি ভাইয়া এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। 7 স্টার যেগুলো দেওয়া আছে সেগুলোই ভাইয়াদের বইয়ে দেওয়া আছে। শুধু 7 স্টার না, আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোই দেওয়া আছে। এখানে দেখবেন যে 90% প্রশ্নও আমাদের এখানে আছে, অ্যালবাট্রসের মধ্যে 95 গুলো আছে, যেগুলো 99% দেওয়া আছে সেগুলোও আছে। তবে কারণ যেগুলো 7 স্টার সেগুলো তো একটু গুরুত্বপূর্ণ বলে তারাও 7 স্টার দিয়েছে, তো সেই প্রশ্নগুলো তো এখন আমাদের কাছে অগুরুত্বপূর্ণ মনে হবে না, তাই না? এই জন্য সেই প্রশ্নগুলো বেশি চোখে দেখা যায়। নাহলে অনেকে আবার মনে করতে পারেন যে ভাইয়ারা তো তাহলে শুধু এখান থেকে এই প্রশ্নগুলো উঠাই দিছে। না, আপনারা উত্তরগুলো খেয়াল করবেন, হুবহু উত্তর পাবেন না। আমরা উত্তরগুলোকে ইজি করছি এবং হচ্ছে যেগুলো বড় অনেক বড় আছে সেগুলোকে শর্ট করে আমাদের মতো করে উত্তরগুলো দিয়ে দিছি। এটা করতে গিয়ে দুই একটা প্রশ্নের হয়তো উত্তর আমরা দেখেছিলাম যে মানে টাইপিং মিস্টেক বা এমন কিছু হয়েছে। ভাইয়া তাই না? পার্ট বি ভাইয়া এবং সি মানে শর্ট করে আর দাগাই দিবেন না, নাকি যেগুলো আমি তো শর্ট ক্লাসগুলো সাজেশনে নিতে দেওয়া নিতে আছে দাগাই দিচ্ছি, দেখেন নাই? যখন ক্লাসগুলো নিছি, ক্লাসগুলো নিতে নিতে দাগাই দিছি না? আবারও দাগাই দিব, যেমন আজকে ফেরি কুইন পড়বো, ফেরি কুইনে আমি আবারও দাগাই দিব। আপনারা ক্লাস ভাইয়া এবার শুরু করেন। থেকে শেষ পর্যন্ত করতেছেন না, এই জন্য আপনারা পান। আমি ভাইয়া এবার শুরু করেন, অনেকক্ষণ আম- হইলো ভাইয়া কথা। ক্লাস আমি শুরু করেন। শেষের দিকে ক্লাসের শেষের দিকে কিন্তু হচ্ছে ওই প্রশ্নগুলো দাগাই দেই। শেষ পর্যন্ত থাকেন তাহলে দেখবেন যে প্রশ্নগুলো দাগানো পাবেন। সেদিন প্যারাডাইস লস্টেও তো দাগাই দিছিলাম। আচ্ছা, এডমান স্পেন্সার, এটা হচ্ছে আমাদের দাদা আমি একটা কথা বলি। বলেন। দাদা আপনি যে গ্রুপের লিংক দিয়েছেন সেই গ্রুপে ঢোকা যাচ্ছে না, আর হোয়াটসঅ্যাপে আমার এরকম কোনো নোটিফিকেশন আসেনি। আচ্ছা, একটু আমাকে যদি পরে কেউ আমাকে নক দিয়েন, আচ্ছা আমার ঠিক আছে, ভাইয়া নক দিয়েন বা আমার আইডিতে নক দিয়েন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমি একটা কথা বলতাম। বলেন, শুরু করবো কখন? ভাইয়া ভাইয়া ক্লাস শোনেন, শেষে বল, এটা ভালো হয় আরো। ভাইয়া ক্লাস শেষে কথাগুলো শুনি, এখন ক্লাস শুরু করেন। হ্যাঁ ভাইয়া এখন ক্লাসটা একটু নিলে ভালো হয়। এক আপু বলেন। সেকেন্ড 10 সেকেন্ড আমি বলে ফেলি। ভাই আপনারা তো বইটা রেডি করেছেন, তবে পুরো বইটা পড়ার পরে আমার কাছে একটু ক্রিটিসিজমটা একটু আমার কাছে মনে হয়েছে যে অন্যগুলানে যেভাবে একটু হালকা পাতলা বাংলা দেওয়া আছে, ক্রিটিসিজমে কোনো ধরনের কোনো বাংলা দেওয়া নেই। আর হচ্ছে ইম্পর্টেন্ট যে ব্রিফ কোয়েশ্চেন গুলা ভাইয়া এটা অনেক কম দেওয়া আছে। হ্যাঁ বোর্ডে দেওয়া আছে, তারপরে এখানে একদমই কয়টা মাত্র 21টার মতো দেওয়া আছে, আর আলাদা আলাদা করে দেওয়া নাই যেটা অন্যগুলানে আছে। নেক্সট টাইম আপনারা বই তৈরি করলে এটা একটু ঠিক করে দিয়েন। ভাইয়া এই বইগুলা ঠিক আছে, একদম পড়ে মজাও পাওয়া যায়, কিন্তু ওই ক্রিটিসিজমটা একটু পড়ে একটু সমস্যাও লাগে। ভাইয়া ভাইয়া এবার শুরু করেন। আজান শেষ হয়ে গেছে, শুরু করি। তো আমরা হচ্ছে আজকে মূলত প্যারাডাইস দা ফেরি কুইন যে এপিকটা আছে, এই ফেরি কুইন এপিকটা দিয়ে শুরু করব। এবং এই ফেরি কুইন থেকে আমাদের যেহেতু প্রশ্ন আসবেই, মিনিমাম কয়টা প্রশ্ন এখান থেকে আসে? ভাইয়া দুইটা। দুইটা। একটা প্রশ্ন থাকেই, বেশিরভাগ সময় আমরা দুইটা প্রশ্ন পেতে পারি। আমাদের এই কবিতার লেখক হচ্ছে এডমান স্পেন্সার। এনার এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই 1552 বা 53 দুইটা সাল দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আপনারা 1552 ধরতে পারেন বা গুগল করে একটু দেখে নিতে পারেন, যেটা সব জায়গায় লেখা আছে সেটা দিতে পারেন। আমি দুই জায়গাতেই বেশ কয়েক জায়গায় ক্রস চেক করার পরেও একই রকম আসছে, 52 কোথাও 53, এই জন্য আমি দুইটাই রেখে দিয়েছি।
তো অনেক সময় 52 দিলে তখন 53 এই কথাটা আসে। আর ওনার মৃত্যুটা হচ্ছে মূলত 46 বা 47 বছর, 52 ধরলে 46 হয়, 53 ধরলে সরি 53 ধরলে হচ্ছে 46 হয়, 52 ধরলে 47 হয়। উনি মৃত্যুবরণ করেছে 1599। এই দুইটা জিনিস মাথায় রাখতে পারেন যদি প্রশ্নের উত্তরে আপনারা নামের পাশে লিখতে চান। পরবর্তীতে আরেকটা জিনিস ওনার জন্য গুরুত্বপূর্ণ জানা, সেটা হচ্ছে যে উনি হচ্ছে মূলত একজন ইংলিশ পোয়েট। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওনাকে কি বলা হয়, এই জায়গায় আছে Poets of পোয়েট Poet নাকি of poets. পোয়েট অফ পোয়েটস, কোনটা? Poets Poet of of poets. poets. Poets of uh, poet. পোয়েটস অফ poet হবে পোয়েট মনে হয়। অথবা পোয়েটস পোয়েট। ওকে, জি দাদা। এটা ব্রিফ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। ফেরি কুইন কোন ধরনের কবিতা? Allegorical epic poem. Allegorical epic poem. এটা 3 ধরনের বলা যায়, একটা হচ্ছে অ্যালেগরি পোয়েম, একটা হচ্ছে এপিক পোয়েম, আরেকটা আর কি বলা যায়? Allegorical epic poem. এটা একটা পলিটিক্যাল পোয়েম। শুধু পলিটিক্যাল বললে ভুল হয় আসলে, কারণ এটা এখানে আমরা- রিলিজিয়াস বলা যাবে না, কারণ এখানে আমরা বেটার পলিটিক্যাল, রিলিজিয়াস, এই মোরাল, এই জিনিসগুলো দেখতে পারি। এই জন্য যদি পরীক্ষায় আসে আপনারা হচ্ছে অ্যালেগরিক্যাল এপিক পোয়েম, এটা হচ্ছে বেস্ট। ওকে, বুঝেছেন? ওকে দাদা। দেন জি দাদা। দ্য ফেরি কুইন, ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিব। দ্য ফেরি কুইন ইজ আ ভেরি ফেমাস এন্ড ইম্পর্টেন্ট পোয়েম রিটেন বাই এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার কে আ গ্রেট ইংলিশ পোয়েট, কোন এজের? এলিজাবেথান এজের। হি স্টার্টেড রাইটিং দিস পোয়েম ইন 1580s, মানে 1580-র দশকে এই কবিতাটা লেখা তিনি শুরু করেছিল। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1519, অর্থাৎ 1590 সালে তিনি প্রথম অংশ বা একটা প্রথম অংশ পাবলিশ করেন। এন্ড মোর পার্টস আর পাবলিশড ইন 1596, এবং পরবর্তী যে পার্ট গুলো আছে সেগুলো তিনি 1596 সালে পাবলিশ করেন। তবে স্পেন্সার একটা পরিকল্পনা করেছিলেন, তিনি মূলত হচ্ছে আমাদের 12টা বইয়ে তিনি এই ফেরি কুইনটা লিখতে চেয়েছিল, কিন্তু সে মূলত 6টা বই ফিনিশড করতে পারে, বাট হি ফিনিশড অনলি 6 বিফোর হি ডাইড। তার মৃত্যুর পূর্বে সে মূলত 6টা বই পাবলিশ করতে পেরেছিল। এবং তার যে বইগুলো, ইজ বুক টেলস আ ডিফারেন্ট স্টোরি অ্যাবাউট আ ব্রেভ নাইট হু রিপ্রেজেন্ট আ স্পেশাল মোরাল ভার্সু লাইক হোলিনেস, টেম্পারেন্স, তারপর হচ্ছে চেস্টিটি, ফ্রেন্ডশিপ, জাস্টিস অর কার্টেসি। এই জিনিসগুলো মূলত নায়কদের বৈশিষ্ট্যের মধ্যে ছিল, নায়ক নায়িকাদের। তো আমাদের যে সিলেবাসে আছে এখানে কি পুরো ফেরি কুইনটা আছে? না ভাইয়া, বুক 1 আছে। Book one. শুধুমাত্র আমাদের বুক 1 পড়তে হয়। তো স্পেন্সার রোড দিস পোয়েম টু প্রেইজ কুইন এলিজাবেথ, দ্য কুইন অফ ইংল্যান্ড এট দ্য টাইম। এই এলিজাবেথান এজের সময়ে, যে সময় ইংল্যান্ডের রানী ছিলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, তার প্রশংসা করে বা তাকে উদ্দেশ্য করে, তাকে ডেডিকেটেড করে মূলত কবিতাটা তিনি লিখেছেন, এবং তাকে মূলত এই কবিতাটা গ্লোরিয়ানা নামে রিপ্রেজেন্ট করেছেন। ওকে, জি দাদা। এই গ্লোরিয়ানা হচ্ছে ফেরিল্যান্ডের কুইন, এজন্য তাকে বলা হয় ফেরি কুইন, এবং সে ছিল বিউটিফুল, ওয়াইজ এন্ড পাওয়ারফুল। দ্য কুইন ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ ট্রুথ, গুডনেস এন্ড গ্লোরি। এগুলো গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চেনের জন্য। কুইন এলিজাবেথ বা গ্লোরিয়ানাকে কি সিম্বলাইজ করা হয়? ট্রুথ, গুডনেস এন্ড গ্লোরি। ওকে, সরি। ওকে দাদা। The poem is written in a special form called an epic poem. An epic poem is a long poem that tells heroic stories. It has grand battles, magical creature, evil enemies, and noble heroes. এই জিনিসগুলো বৈশিষ্ট্য এপিকের মূলত বলা যায়। এই ব্যাপারগুলো থাকবে এখানে, একটা বিখ্যাত যুদ্ধ থাকবে এখানে, হচ্ছে জাদুকরি কিছু সৃষ্টি থাকবে, যেমন হচ্ছে আমাদের একজন ম্যাজিশিয়ান ছিল না, আর্কিমেগো, আর্কিমেগো। তারপর ইভিল এনিমিস, ইভিল এনিমিস ছিল ড্রাগন, তারপর ছিল মনস্টার হিরোর, তারপর নোবেল হিরোস, কিছু মহৎ মানে ব্যক্তিত্বের হিরো থাকবে। দ্য ফেরি কুইন ইজ অলসো অ্যান অ্যালেগরি, হুইচ মিনস, অ্যালেগরি জিনিসটা কি? দ্য পোয়েম হ্যাজ আ হিডেন মিনিং, অর্থাৎ এর মানে গল্পটার ভিতরে একটা বাস্তব ঘটনা লুকায়িত থাকবে, যে ঘটনাটা রিপ্রেজেন্ট করা হবে। তারপর ইট ইজ নট জাস্ট আ ফ্যান্টাসি স্টোরি, এটা শুধুমাত্র একটা মজাদার গল্প নয়। ইট টিচেস লেসন অ্যাবাউট লাইফ, এটা আমাদের জীবন সম্পর্কে বলে, ফেইথ, বিশ্বাস সম্পর্কে বলে, মোরালিটি সম্পর্কে বলে।
ফর এক্সাম্পল ইন বুক 1 দ্য রেড ক্রস নাইট ফাইটস আ ড্রাগন, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যখন সে রেড ক্রস নাইট একটা মনস্টার হিরোর ড্রাগনের সাথে যুদ্ধ করে, বাট দিস ইজ নট জাস্ট আ নর্মাল ফাইট, এটা শুধুমাত্র একটা যুদ্ধ ছিল না, এটা কি দেখিয়েছিল, হাউ আ খ্রিস্টিয়ান ফাইট এগেইনস্ট সিন এন্ড বিকামস হলি। মূলত হচ্ছে এই যে খ্রিস্টিয়ানিটির সাথে মূলত একটা যুদ্ধ ছিল, কার, পাপ এবং হচ্ছে পবিত্র, এই পাপ এবং পবিত্র এই দুইটা জিনিসের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। ক্লিয়ার? জি ভাইয়া। তার প্রত্যেকটা এই যে কবিতার মধ্যে যতগুলো নাইট ছিল, প্রথমে তো ছিল রেড ক্রস নাইট, পরের বইগুলোতে আরো অনেকজন ছিল। ইজ নাইট ইন দ্য পোয়েম গোজ অন আ ডিফিকাল্ট জার্নি, দে ফেস ডেঞ্জার, টেম্পটেশন এন্ড কনফিউশন, সামটাইমস দে উইন এন্ড সামটাইমস দে ফল, বাট ইন দ্য এন্ড, সবশেষে, দ্য পোয়েম শোজ দ্যাট ভার্সু বা গুডনেস ইজ স্ট্রঙ্গার দেন ইভিল, সবসময় মন্দের ক্ষেত্রে ভালোরই জয় হয়। These stories are not just adventure, they are symbols of what every human goes through in life. অর্থাৎ মানুষের প্রত্যেকটা বিষয়ের, এই প্রত্যেকটা মানুষের সিম্বলিজম গুলোকে মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। The readers learn to be brave, honest, faithful by reading about these nights. এই নাইটের গল্পগুলো যদি পড়ে একজন পাঠক, তাহলে সে সাহসী হয়ে উঠবে, সে সত্যবাদী হয়ে যাবে বা সৎ হয়ে যাবে এবং বিশ্বাসী হয়ে উঠবে। Spencer used a special kind of stanza called the Spencerian stanza. তিনি যে স্ট্যাঞ্জা গুলো ব্যবহার করেছে সেটা তার নিজের তৈরি, সেটার নাম হচ্ছে স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা। আমরা জানি স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা কতগুলো লাইন থাকে? 9 লাইন, প্রত্যেকটা প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 9 লাইন করে থাকে। এবং রাইম স্কিমটা কি হয়? এ বি এ বি বি সি। হ্যাঁ, এখানে এভাবে মনে রাখতে পারেন যে শুরুর দিকে হচ্ছে এ বি, এবার আবার বি দিয়ে শুরু হবে পরেরটা দিয়ে, তাহলে বিসি, তারপরে যদি 8 লাইন হয়ে গেছে শেষেরটা সি। যদি শেষেরটা এখানে 14 লাইনের একটা সনেট হতো, স্পেন্সেরিয়ান সনেট, তাহলে এই সিটা এখানে এরকম হইতো, আবার সি দিয়ে শেষ হয়েছে তাহলে সিডি হতো, এখানে ডি দিয়ে শেষ হয়েছে, 12 লাইন হয়ে গেছে না? জি। এটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেটের রাইম স্কিম। আমার জানা নাই যে আপনারা মাথায় আছে কিনা আপনাদের, কিন্তু আমি আপনাদের পড়াইছিলাম। তারপর দিস মেক্স দ্য পোয়েম সাউন্ড স্মুথ এন্ড মিউজিক্যাল। Spencer also used old English word to make the poem feel like an ancient and magical story. কারণ এখানে জাদুকরি বা ম্যাজিক্যাল এই জিনিসটা প্রমাণ করার জন্য বা প্রাচীন মনে করার জন্য অবশ্যই এখানে পুরাতন কিছু ইংলিশ শব্দ ব্যবহার করতে হয়েছে। The language is rich and full of beauty. The tone of the poem is serious, respectful, wise and sometimes magical. It is not just a love poem. It is not just a love poem or short poem with emotion. এটা শুধুমাত্র একটা ভালোবাসার কবিতা নয়, এটা মূলত আবেগের সাথে একটা ছোট্ট কবিতা বলা যায়, ছোট ছোট কবিতার অংশ আবেগের। তো ইট ইজ এ লং এন্ড পাওয়ারফুল পোয়েম দ্যাট টকস অ্যাবাউট রিলিজিয়ন, পলিটিক্স, হিরোইজম এন্ড ভ্যালুস। স্পেন্সার মিক্স রিয়েল হিস্টোরি উইথ ফেরি টেল এলিমেন্টস টু টিচ বিগ আইডিয়াস ইন আ বিউটিফুল ওয়ে। আমরা অনেকগুলো ফেরি টেল বা এই যে কাল্পনিক গল্পগুলো বা হচ্ছে এই যে দাদু দিদার কাছ থেকে আমরা হচ্ছে এই গল্পগুলো শুনতাম পূর্বের দিনে, সেই গল্পগুলো যে ধাঁচে থাকতো সেই আইডিয়াগুলো বা সেই স্টাইলগুলো ফলো করার চেষ্টা করেছেন। ইট শোস স্পেন্সার জিনিয়াস এন্ড হিজ ডিপ লাভ ফর পোয়েট্রি, ভার্সু এন্ড হিজ কান্ট্রি। ক্লিয়ার? এরপরে এখানে দেওয়া আছে দ্য ফেরি কুইন, রাইটার এডমান্ড স্পেন্সার, রাইটার্স টাইটেল পোয়েট এন্ড স্কলার অফ দ্য এলিজাবেথান এজ। এটা শুরু হয়েছিল 1580-তে এবং এটা পাবলিশড হয়েছিল 1590 সালে 3টা বই, এবং পরবর্তী আরো 3টা বই পাবলিশড হয় 1596 সালে। এটা এলিজাবেথান এজ বা ইংলিশ রেনেসার অংশ এবং এটা একটা এপিক পোয়েম। এটার জানরা হচ্ছে অ্যালেগোরিক্যাল এন্ড সিভালরিক রোমান্স, আ হিস্টোরি অফ নাইটস এন্ড মোরালস। তারপর এটার ফর্ম হচ্ছে এটা একটা ন্যারেটিভ পোয়েম, যেহেতু এপিক তাহলে এটা লং ন্যারেটিভ পোয়েম হবে এবং অনেকগুলো বই বা ক্যান্টো বা চ্যাপ্টারে ভাগ করা আছে। তো তিনি প্ল্যান করেছিল 12টা বই লেখার, কিন্তু 6টা বই কমপ্লিট করেছেন। এটা স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা লেখা হয়েছে। স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা রাইম স্কিমটা দিয়ে দেওয়া আছে এ বি বিসি। এটা টোন দেওয়া আছে
নোবেল, সিরিয়াস, থটফুল এন্ড ইমাজিনেটিভ। পয়েন্ট পজিশন আমরা জানি সাবজেক্টিভ বা অবজেক্টিভ হয়, তাহলে এখানে আমাদের বুঝে নিতে হবে এখানে বলা হচ্ছে মোরাল টিচার এন্ড অ্যাডমায়ার অফ কুইন এলিজাবেথ, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে তিনি নিজেই এখানে একজন নৈতিক শিক্ষক ছিলেন এবং কুইন এলিজাবেথের প্রশংসা করেছেন। তার মানে এটার পয়েন্ট পজিশন হবে সাবজেক্টিভ। 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 এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে রেড ক্রস নাইট, যিনি হোলিনেসের প্রতিনিধিত্ব করে, উনা, লেডি উনা, যিনি হচ্ছে ট্রুথের প্রতিনিধিত্ব করে, ডুয়েসা, যিনি ফলসুটের প্রতিনিধিত্ব করে, গ্লোরিয়ানা, যিনি হচ্ছে ফেরি কুইন বা কুইন এলিজাবেথকে রিপ্রেজেন্ট করতেছে। এরপরে এখানে প্লেস সেটিং দেওয়া আছে, এখানে নানান রকমের বন, ক্যাস্টেল, মনস্টার, কিংডম, এই জায়গাগুলোর প্লেস সেটিং। টাইম সেটিং সেরকম কোনো কিছু নাই, কারণ এখানে মূলত ইমাজিনারি একটা টাইম বলা যায়। ব্যাপারটা হচ্ছে যে কাল্পনিক কিছু সময় আছে অথবা প্রাচীন সময়টাকে বোঝানো হচ্ছে। এরপর থিমগুলো যদি খেয়াল করেন, দ্য ফাইট বিটুইন গুড অ্যান্ড ইভিল, ভার্সু, রিলিজিয়ন, মোরালিটি, ওনার, ফেইথ অ্যান্ড কারেজ, তারপর প্রেইজ অফ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট অ্যান্ড ইংল্যান্ড। এই জিনিসগুলো আমরা থিম হিসেবে নিতে পারি। সেন্ট্রাল মেসেজ বা হচ্ছে ফেমাস লাইন এখানে দিয়ে দেওয়া আছে। এরপরে বইয়ে আপনারা দেখবেন ডিফাইন এপিক সম্পর্কে দেওয়া আছে। আমরা জানি এপিক একটা লং ন্যারেটিভ পোয়েম এবং এপিকের অর্থ হচ্ছে বিখ্যাত বা গ্রেট বা গ্র্যান্ড বলা যায়, এবং এটা হচ্ছে ভার্স বা কবিতা আকারে লেখা হয়। এটা একটা ড্রামাটিক স্টাইল, কিন্তু কবিতা আকারে লেখা হয়, ভার্স পদ্য আকারে। ইট ইজ আ লং ন্যারেটিভ পোয়েম হ্যাভিং আ গ্র্যান্ড থিম ইন আ গ্র্যান্ড অর ডিগনিফাইড স্টাইল। In other words, epic is a long narrative poem that tells in grand style with history and aspiration of a national hero. Epic has many striking features. It is generally objective in style and theme. এখানে অনেকগুলো ফিচার দিয়ে দেওয়া আছে। ফিচারগুলোর মধ্যে যেমন হচ্ছে থিমটা হচ্ছে গ্র্যান্ড বা ডিগনিফাইড হবে, কারণ আমরা যদি খেয়াল করি প্যারাডাইজ লস্ট যখন পড়লাম, সেই প্যারাডাইজ লস্টের থিমটা ছিল একটা গ্র্যান্ড থিম। কিভাবে? সেটা পৃথিবীর প্রথম মানে আদি মানুষ বা প্রাচীন মানুষ বা প্রথম মানব মানবীকে নিয়ে গল্পটা। তারপরে যে স্টাইল গুলো ব্যবহার করা হয় সেটাও মূলত হচ্ছে গ্র্যান্ড হতে হবে। কিরকম? হিরোইক কাপলেটে লেখা হইতে পারে, তাই না? তারপর এপিক সিমিলি ব্যবহার হয়। ভাই এখানে হচ্ছে গুড অ্যান্ড ইভিলের মধ্যে যেটা কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বা এই ধরনের, এটা হচ্ছে গ্র্যান্ড থিম, এটা এই জন্য গ্র্যান্ড থিম হচ্ছে এখানে কুইন এলিজাবেথের সময় নিয়ে লেখা। কুইন এলিজাবেথের সময়টা একটা বিখ্যাত সময় ছিল। সেই সময় হেনরি দ্য সিক্স এর পরও যখন এই কুইন এলিজাবেথ ক্ষমতায় আসে, কুইন এলিজাবেথ ক্ষমতায় আসার জন্য অনেক মানে নাটকীয় ভাবে তাকে ক্ষমতায় আসতে হয়। এই বিষয় নিয়ে আপনাদের মনে হয় আমি সেকেন্ড ইয়ার একটা লিটারেচারের ক্লাস নিয়েছিলাম, এলিজাবেথ নিজে। ভাইয়া জনরাতে যে বলছে এলিগরি অ্যান্ড চিভালরিক রোমান্স, ভাইয়া চিভালরিক রোমান্সটা একটু যদি বলতেন। হ্যাঁ, সেটা এখন এই কবিতাটার মধ্যে গেলে বুঝতে পারবেন। কারণ আপনারা হয়তো ওই যে শুরুর দিকে যে হচ্ছে বা এবিসি বইয়ের মধ্যে যে আমাদের দেওয়া আছে এক টাইপের রোমান্স, এক টাইপের একটা কবিতা, সে বিষয়টা হয়তো অজানা থেকে গেছে আপনাদের। জি ভাইয়া একটু ক্লিয়ার করে দিয়েন। বা আরেকটা হচ্ছে হিরোইজম, এটা কিভাবে বলবো? হিরোইজমটা কথা থেকে আসছে? হিরোর বৈশিষ্ট্যগুলো থেকে। দাদা হিরোইজমটাকে যে রেড ক্রস নাইটের যে ওনাদের যুদ্ধের এবিলিটি, এখান থেকে তো বলা যায়, ওখান থেকে বলা যায়, অথবা এপিক হিরোর বৈশিষ্ট্যগুলো থেকে বলা যায়, তাই না? ভাই অর্থাৎ হচ্ছে হিরো আর কি, বুঝি নাই। হিরোর যেসব বৈশিষ্ট্য থাকে এগুলাকে তো বলে হিরোইজম না? হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন সিভালরিক রোমান্স যিনি প্রশ্ন করছেন বুঝে নেন। সিভালরিক রোমান্স জিনিসটা কি? মূলত হচ্ছে যে এই সিভালরিক রোমান্স এটা মূলত এক ধরনের সাহিত্যের মধ্যে ব্যবহৃত হয়, বিশেষ করে বড় বড় কবিতাগুলোতে, বা বিশেষ করে মানে খুব কম সময়ে কবিতায় ব্যবহৃত হয়। বেশিরভাগ সময় এটা অন্যান্য সাহিত্যগুলোতে দেখা যায়, যেখানে একজন বীর নায়ক থাকবে, মহান তার অভিযান থাকবে, বড় বড় যুদ্ধ থাকবে এবং একজনের প্রতি নিষ্ঠার ভালোবাসা থাকবে আর অলৌকিক শক্তির অধিকারী হবে। সব মিলে সেই নাটকটা, বিশেষ করে নাটকে আমরা এটা দেখতে পাই, অথবা সেই কবিতার মধ্যে একটা দারুণ রোমাঞ্চ তৈরি করবে।
বুঝতে পারছেন? জি ভাইয়া। সাইবালিক অর্থ কি? এর অর্থ বুঝি নাই, আবার বলেন। বলতেছি এটাকে এক কথায় কি অর্থ বলবো? সাইবালিক মিন চিভালরিক ওইভাবে আলাদা করে কোনো অর্থ প্রকাশ পায় না। যদি ওইভাবে আমাদের অর্থ বলতে হয় তাহলে এটা বলা যায় যে বীর যে নাইট যারা আছে, এই বীর নাইটদের দুঃসাহসিক প্রেম অভিযানের যে গল্প, সেটাকে বলা হয় চিভালরিক রোমান্স। ভাইয়া আরেকটা কথা বলি, হ্যাঁ, আমাদের আলবাট্রস বইটাতে শর্ট সাজেশনের মধ্যে আমাদের যে জন মিল্টনের প্যারাডাইস লস্টের প্রশ্নগুলো দেওয়া নাই কেন? শর্ট সাজেশনটা নিয়ে আমি এর আগেও বলেছিলাম যে শর্ট সাজেশনটা একটু মিসিং আছে, সেটা ফলো করার দরকার নেই, আমি এই জন্য ক্লাসেই দাগাই দিচ্ছিলাম। এমনিতে আর কি লংটাই পড়তেছি ভাইয়া, মানে জাস্ট জিজ্ঞেস করলাম যে অ্যাড করা হয়নি, হ্যাঁ, কোনো আমি কি তো ওটা মিস্টেক হয়েছে বলছিলাম যে নাকি? শর্ট সাজেশন ফলো করার দরকার নাই, শর্ট সাজেশনটাতে একটু ঝামেলা হয়ে গেছে, মানে জি ভাই। এটা কি কেটে গেছে না কি হয়ে গেছে এটা আমি নিজেও বুঝতেছি না। যখন দুইটা আমরা একটা এটা করে শুধু বিষয় এটা নাই কেন? মানে হ্যাঁ, যখন এটা আমরা শুধু লিখি এটা বা কেন? যখন এটা তৈরি করি তখন ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে যে কেন এমন হয়ে গেছে, এটা কিভাবে মানে মিসিং হয়ে গেল, এটা কোনোভাবে কেটে গেছে কিনা এটা আমি বুঝতে পারতেছি না। শুধু এটা ওইটা কেন প্রিন্টিং এর ভাইয়া? পরে প্রায় ম্যাক্সিমাম সাবজেক্টেরই। ওই যে শেষের দিকে যেমন এরিয়াগুলো আমি কেটে গেছে ফিকশন মনে হচ্ছে, এই পড়ছিলাম, টাইপের একটা ফিকশনেরও ব্যাপার নেই করছে। ভাইয়া। ওই জন্য আমি ক্লাসের মধ্যে ওগুলো দাগাই দিচ্ছি, এবং আমি সবগুলো কোর্সে দাগাই দিয়ে দিব, আবার শর্ট করে দিব। কিন্তু শর্ট সাজেশন ফলো করার দরকার নাই। এমনিতেই আপনারা দেখতেছেন পরীক্ষাগুলোতে কমন পাওয়া মুশকিল হয়ে যায়, সরাসরি কমন আসে না, তাই না? লং সাজেশনটা ফলো করলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি লিখে আসতে পারবেন। বুঝতে পারছেন? জি দাদা। ভাইয়া ফেমাস লাইনটা একটু বুঝাই দেন। দাদা পোয়েম কি শুধু একটাই পড়াবেন আর সামনে যাবেন না? আজকে হ্যাঁ দাদা। হ্যাঁ, যাবো, সামনের দিকে যাবো। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে এপিক হিরো। এপিক হিরো থাকবে, তার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স থাকবে। তারপর হচ্ছে এপিক সিমিলি থাকবে, হোমারিক সিমিলি অথবা হচ্ছে লং টেল সিমিলি অথবা এলাবোরেটেড সিমিলি থাকবে। জার্নি থ্রু আন্ডারওয়ার্ল্ড অর হেল অর হেডেস থাকবে। সামটুয়াস ফেস্ট অর বাংকুয়েট এন্ড রিভিলস থাকবে। এখন এই ফিস্ট অর্থ কি বলেন তো? উৎসব। ভোজন, ভোজন। আপনারা অনেক সময় বলেন না যে ফিস্ট খাওয়া দরকার, মানে ফিস্ট মিল। মজাদার খাবার, ফিস্ট মিল বলি না ম্যাচে যারা থাকে। জি ভাইয়া। বিশেষ করে ম্যাচের মানুষজন এই জিনিসটার সাথে পরিচিত, সেই ফিস্ট। ওটা আবার অনেকে ফিক্সড বলে, ফিক্সড ভুল করে। আচ্ছা, হ্যাঁ, আমরা তো ওইটাই জানতাম যে এটা ফিস্ট, এটা তো জানতাম না, আমরা ফিস্টই এই যে বলতাম। ফিস্ট, FEAST, ফিস্ট। আচ্ছা, ভাইয়া এরপর হচ্ছে একটু বুঝাই দেন। এপিক স্টোরি কাভার ইয়ার্স। এই এপিক যে গল্পটা, এটা বছরের পর বছর কাভার করবে। তারপর সুপার ন্যাচারাল মেশিনারি ব্যবহার করা হবে বা সুপার ন্যাচারাল এলিমেন্ট গুলো থাকবে। তারপর এখানে বড় বড় যুদ্ধ থাকবে, মাইটি ব্যাটেল থাকবে। তারপর বড় বড় ফিগার অফ স্পিচ ব্যবহার করা হবে। তারপর হচ্ছে গ্লোরিফিকেশন অফ জাস্টিস অর পিস, ন্যায়ের মূলত প্রতীক হয়ে থাকবে, শান্তি বা ন্যায়ের প্রতীক। তারপর এখানে বলা হচ্ছে যে আ লং পেরিলোয়াস জার্নি অফ এন অন ওয়াটার, অর্থাৎ সমুদ্র যাত্রা থাকবে। ইটস পারপাস ইজ মোরাল, আবার নৈতিক, এর উদ্দেশ্যটা হবে নৈতিক। এবং এটা বলা হয় ইট ইজ জেনারেলি রিটেন ইনটু 12 বুকস। এটা নির্দিষ্ট না যে 12টা বইয়ে লিখতে হবে, এমন নির্দিষ্ট না। সচরাচর মূলত বেশিরভাগ এপিক গুলোই তারা টার্গেট করে 12টা বইয়ে লিখবে। ক্লিয়ার? ভাইয়া বলেন। ফেমাস লাইনটা একটু বুঝাই দেন। ফেমাস লাইন তো কবিতার লাইনটা দেওয়া আছে, ফায়ার্স ওয়ার্স এন্ড ফেইথফুল লাভস শ্যাল মেমোরালাইজ মাই সং, এই লাইনটা না? জি ভাইয়া। মোরালাইজ। এখানে তো একটা কবিতা, মানে কবিতার ভিতর থেকে মূলত হচ্ছে একটা লাইন তুলে দেওয়া আছে। ভাইয়া এটার মিনিং
ফায়ার্স অর্থ কি জানা আছে কারো? নাকি দাদা? ড্রাগনের মুখ থেকে যে বের হয় সেটা কি? আগুন। আগুন। ফায়ার মানে কি? আগুন। আগুন। আচ্ছা, তো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে লাইনটা এখানে আছে, মূলত এখানে যে বিষয়টা বুঝায় সেটা হচ্ছে ফায়ার্স ওয়ার্স এন্ড ফেইথফুল লাভস শ্যাল মোরালাইজ মাই সং, অর্থাৎ ভয়ঙ্কর কোন যুদ্ধ এই ফায়ার্স দ্বারা বোঝানো হচ্ছে যে ড্রাগনের যে আগুনটা বের হয়, ফায়ার্স ওয়ার্স মানে ড্রাগনের সাথে যে যুদ্ধটা বা ভয়ঙ্কর যুদ্ধকে বোঝানো হচ্ছে। আর এদিকে হচ্ছে বিশ্বস্ত ফেইথফুল লাভস, বিশ্বস্ত যে প্রেম। আমরা কি করি, আমরা কবিতাকে এই দুইটা জিনিস দ্বারা কবিতাটাকে নৈতিকভাবে শিক্ষা দেব। তো সহজ করে যদি চিন্তা করি তাহলে কঠিন যুদ্ধ বা ভয়ঙ্কর যুদ্ধ আর সত্য প্রেম আমার কবিতাকে নীতি ও শেখানো দিয়ে ভরিয়ে তুলবে বা সম্পূর্ণ করবে। ইনভোকেশনের দিকে এই লাইনটা বলা হয় যে ভয়ঙ্কর যুদ্ধ আর সত্যিকারের প্রেম আমার এই কবিতাটাকে নীতি ও শেখানো দিয়ে মানে একেবারে সম্পূর্ণ করে তুলবে। বুঝতে পারছেন? ফায়ার্স ওয়ার্স মানে ভয়ঙ্কর যুদ্ধ যেটা ড্রাগনের সাথে ঘটে, সেই ভয়ঙ্কর যুদ্ধ আর ফেইথফুল লাভস যেটা হচ্ছে সত্যিকারের যে প্রেম, এই দুইটা জিনিস মূলত হচ্ছে তার এই সং বা কবিতাটাকে একেবারে সম্পূর্ণ করে তুলবে। ক্লিয়ার? কারণ সম্পূর্ণ কবিতাটাই যুদ্ধ এবং ভালোবাসার উপর নির্ভর করে লেখা হয়েছে বা স্টোরিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরপর আছে এপিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি এপিক, একটা হচ্ছে সেকেন্ডারি এপিক। প্রাইমারি এপিকের অনেকগুলো নাম আছে, সেকেন্ডারি এপিকের অনেকগুলো নাম আছে। এটা আমাদের জন্য বর্তমানে গুরুত্বপূর্ণ না। আমরা ক্যারেক্টার লিস্টে যাই। ক্যারেক্টার লিস্ট হচ্ছে রেড ক্রস নাইট। রেড ক্রস নাইট সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেকে জানি, তারপরে দেখেন রেড ক্রস নাইট ইজ দ্য মেইন হিরো অফ বুক ওয়ান। বুক ওয়ান এর হিরো হচ্ছে রেড ক্রস নাইট। হি রিপ্রেজেন্ট হোলিনেস এন্ড দ্য ফাইট ফর গুড। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ নিজের মতো করে যদি লিখতে চান। At the start, he is young and brave, but a little confused. He is on a quest to defeat evil and protect truth. Throughout the story, he faces many challenges that test his courage, faith, strength. অর্থাৎ কবি যে তাকে এখানে ফুটিয়ে তুলেছেন, তারকে মানে একটার পর একটা সমস্যার বা চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। তার সাহস প্রকাশের, তার বিশ্বাস প্রকাশের, তার সামর্থ্য প্রকাশের। প্রথমত যদি খেয়াল করি, মূলত হচ্ছে সে ড্রাগনের সাথে যুদ্ধ করার জন্য বের হলো। সাহসী একজন যোদ্ধা না হলে বের হতে পারতো না। তারপর হচ্ছে মনস্টার ইডোরের থেকে পালিয়ে যেতে পারতো, না গিয়ে তার সাথে যুদ্ধ করেছিল। আর কিমেগর এখানে সে বিশ্বাসের প্রতিনিধিত্ব করেছিল, তার সামর্থ্যের প্রতিনিধিত্ব করেছিল, তাই না? সামটাইমস হি মেক্স মিস্টেক বিকজ, মাঝে মাঝে সেও কিন্তু ভুল করে, বিকজ হি ইজ স্টিল লার্নিং হাউ টু বি আ পারফেক্ট নাইট। কারণ কিভাবে একজন নিখুঁত নাইট হওয়া যায় সে সেটা শিখতেছিল। হিজ বিগেস্ট এনিমি ইজ আ টেরিফাইং ড্রাগন দ্যাট হ্যাজ ক্যাপচার দ্য ল্যান্ড অফ উনাস প্যারেন্টস। মূলত এই যে তার একজন মানে তার সব থেকে বড় শত্রু ছিল কে? একটা ভয়ঙ্কর ড্রাগন, যে মূলত লেডি উনার বাবা মাকে ধরে রেখেছিল তার দেশে। The night's journey is about growth and understanding true holiness. তাহলে এই যে নাইটের এখানে যাত্রাটা, এটা মূলত গ্রোথ এবং ট্রু হোলিনেসটাকে বোঝার সম্পর্কে বলে। When he finally kills the dragon, যখন সে সব মানে পরবর্তী বইয়ের মধ্যে দেখানো হয় যখন সেই ড্রাগনকে হত্যা করে ফেলে, it shows that good can win over evil, but his journey is not easy. He is not just a warrior but also a symbol of Christian struggle of virtue. অর্থাৎ যখন এই শয়তান বা মিথ্যার জায়গায় ভালো বা সত্যটা জয়লাভ করে, তো এই যাত্রাটা তার জন্য খুব সহজ ছিল না। তো এই যে তার এই যে যুদ্ধ বা তার যে যোদ্ধার যে বেশ বা তার যে যাত্রাটা, এটা মূলত এই খ্রিস্টিয়ান স্ট্রাগল ফর ভার্চুর জন্য। ভার্চু মানে গুণ। গুণ।
তাহলে এই যে খ্রিস্টিয়ানিটির যে সংগ্রামগুলো ছিল গুণ বা ভালো কিছুর জন্য, সেটার মূলত একটা সিম্বলাইজ করতেছে। এরপর আছে লেডি উনা। লেডি উনা হচ্ছে একজন বিউটিফুল এবং পিওর লেডি ছিল, হু ওয়াক্স বিসাইড দ্য রেড ক্রস নাইট। শি ওয়ার্স হোয়াইট ক্লথস টু শো হার ইনোসেন্স এন্ড ট্রুথ। কারণ হোয়াইট হচ্ছে শান্তির প্রতীক, তাই না? জি দাদা। জি ভাইয়া। উনা ইজ জেন্টেল, কাইন্ড এন্ড অনেস্ট। উনা কেমন, এই জিনিসটা অনেক সময় ব্রিফে আসে। শি রিপ্রেজেন্ট ট্রু ফেথ এন্ড লয়ালিটি। সে মূলত ট্রু বিষয়টাকে মূলত হচ্ছে প্রতিনিধিত্ব করে। আমি এটাকে এখানে দেখেন, আরো ট্রু ফেথ মানে সত্যিকারের বিশ্বাস এবং লয়ালিটি এই জিনিসটার প্রতিনিধিত্ব করে বলেছিলাম। থ্রু আউট দ্য স্টোরি শি স্টেজ ফেথফুল টু হার মিশন টু ফাইন্ড হেল্প এন্ড সেভ হার ক্যাপচার্ড প্যারেন্টস ফ্রম দ্য ড্রাগন। বলা হচ্ছে যে শি স্টেজ ফেথফুল টু হার মিশন টু ফাইন্ড হেল্প। সেখানে এসেছিল কেন? তার বিশ্বাস ছিল, সে বিশ্বাসের উপর ভর করে এখানে এসেছে। তার মিশনটা কি ছিল? তার পিতামাতাকে যে ড্রাগন ক্যাপচার করে রেখেছিল, ধরে রেখেছিল, তার সহায়তা খোঁজার জন্য। উনা ইজ অলসো লাইক আ মোরাল গাইড ফর দ্য নাইট। উনা কি ছিল? এই নাইটের একজন নৈতিক দিক মানে প্রদর্শক বলা যায় বা নির্দেশক ছিল। হোয়েন দ্য নাইট ফেস ডাউটস অর টেম্পটেশন। টেম্পটেশন মানে কি? প্রলোভন। আর ডাউট মানে সন্দেহ। দ্বন্দ্ব, দ্বিধা। এক কথায় আমরা এখানে বলতে পারি, যখন সে নানান রকম সমস্যায় পড়তেছিল, কারো প্ররোচনায় পড়তেছিল, আর্কিমেগর প্ররোচনায় যখন সে ডাউটে থাকতো, তখনই মূলত হচ্ছে এই উনার যে পিওর হার্ট, এটা তাকে রিমাইন্ডস হিম অফ দ্য রাইট পথ। মূলত হচ্ছে এই লেডি উনার যে সত্যি জিনিসটা, পিওর হার্ট, এটা তাকে মনে করিয়ে দিচ্ছিল বা তাকে সঠিক পথে নিয়ে আসতেছিল। She is brave in her own way, facing danger without fear. Her loyalty and goodness inspire the knight and readers alike. Clear? জি দাদা। এরপর আছে ডুয়েসা। ডুয়েসা is the dark opposite of Una. She is a false omen who uses lie and trickery to fool people. সে মূলত চালাকি করে, মিথ্যা বলে এই মানুষদেরকে বোকা বানাতো। তো ডুয়েসা প্রিটেন্ডস টু বি আ বিউটিফুল। ডুয়েসা হচ্ছে সুন্দরী হওয়ার ভান ধরতো। এন্ড কাইন্ড বাট ইজ অ্যাকচুয়ালি আ উইটউইস। সে ছিল একজন ডাইনি। আসলে সে একজন ছিল ডাইনি ছিল, কিন্তু সে ভান ধরতো একজন সুন্দরী নারীর বা সুন্দরী দেখানোর ভান ধরতো। সে সুন্দরী এবং দয়ালু। হার মেইন গোল, তার মূল উদ্দেশ্যটা কি? ইজ টু মিসলিড দ্য রেড ক্রস নাইট এন্ড টার্ন হিম অ্যাওয়ে ফ্রম ট্রুথ এন্ড গুডনেস। তার মূল লক্ষ্যটাই ছিল যে রেড ক্রস নাইটকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া, মূলত হচ্ছে মিসলিড করা, যাতে করে ভুল পথে যায়, এবং টার্ন হিম অ্যাওয়ে ফ্রম দ্য ট্রুথ এন্ড গুডনেস, এই সত্যি এবং ভালো এই দুইটা জিনিস থেকে তাকে সরিয়ে অন্য কথায় নিয়ে যাওয়া বা সরিয়ে দেওয়া। শি রিপ্রেজেন্ট ডিসেপশন এন্ড ইভিল ডিসগাইজড অ্যাজ বিউটি। ডিসেপশন মানে প্রতারণা, আর আমাদের ইভিল শয়তান, এই সুন্দরের মাধ্যমে বা সৌন্দর্যের দ্বারা তার এই প্রতারণা এবং শয়তানিটাকে মূলত প্রতিনিধিত্ব করতেছে সে। থ্রু আউট দ্য পোয়েম শি ইউজেস ম্যাজিক এন্ড লাইস টু কজ ট্রাবল। সে মূলত জাদুর ব্যবহার করত এবং হচ্ছে যে মিথ্যা বলে সমস্যা তৈরি করত, সমস্যার কারণ হতো। ডুয়েসা ইজ আ ওয়ার্নিং অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ ট্রাস্টিং পিপল অনলি বাই দেয়ার অ্যাপিয়ারেন্স। তো ডুয়েসা মূলত একদিক থেকে এখানে এক ধরনের সতর্কের কথা বলা হচ্ছে যে দ্য ডেঞ্জার অফ ট্রাস্টিং পিপল, তাকে যারা মানে বিপদকে যারা ভয় পাচ্ছিল, অনলি বাই দেয়ার অ্যাপিয়ারেন্স, তাদের মানে নিজের যে দিক থেকে যে ভয় পাওয়া বা হচ্ছে যে যারা বিশ্বাস করত, এদেরকে মূলত ওয়ার্নিং দিত। শি শোজ দ্যাট ইভিল ক্যান হিডেন বিহাইন্ড আ প্রিটি ফেস। কারণ সে এই শয়তানি দিক থেকে, সে শয়তান হলেও তার যে প্রিটি ফেসটা, এটা সে প্রমাণ করার জন্য এই ট্রাস্টিং পিপল গুলোকে সচেতন করত যে এটা করা ঠিক না। কারণ তার প্রথমত
এই ধরনের মানুষগুলো বা এই উইজ গুলোর কাজ হচ্ছে এরা মানুষের বিশ্বাস অর্জন করে, যখন বিশ্বাস অর্জন করা হয় তখন তার প্ররোচনায় ফেলে দেয়। ক্লিয়ার? জি ভাইয়া। এরপর হচ্ছে আর্কিমেগো। আর্কিমেগো ইজ আ কানিং ম্যাজিক্যাল ম্যাজিশিয়ান হু সার্ভস দ্য ফোর্স অফ ইভিল। হি ইউজেস ডার্ক ম্যাজিক মানে কালো জাদু টু কনফিউজ এন্ড হার্ম দ্য গুড ক্যারেক্টার। ভালো যে চরিত্রগুলো, ভালো যে ক্যারেক্টারগুলো ছিল তাদের ক্ষতি করত, তাদেরকে কনফিউজে ফেলতো। আর্কিমেগো প্রিটেন্ডস টু বি হোলি এন্ড ট্রাস্টওয়ার্থি বাট ইজ ফুল অফ লাইস ইনসাইড। বলা হচ্ছে আর্কিমেগো কেমন ছিল, সে ভান ধরতো একজন পবিত্র এবং বিশ্বাসী হয়ে ওঠার জন্য, কিন্তু সে সম্পূর্ণভাবে একজন মিথ্যেবাদী ছিল। He creates illusion and tricks to separate the Red Cross Knight and Una. সে মূলত এক ধরনের ইলিউশন তৈরি করেছিল বা স্বপ্ন তৈরি করেছিল এবং চালাকি করেছিল যাতে করে রেড ক্রস নাইট এবং উনাকে আলাদা করে দেওয়া যায়। His magic is dangerous because it makes people doubt what is real and what is false. কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এক ধরনের সন্দেহ তৈরি করে মানুষের মনে। এই জন্য তার জাদুটা ছিল বিপজ্জনক। আর্কিমেগো সিম্বলাইজ রিলিজিয়াস হিপোক্রেসি। সে মূলত ধর্মীয় ভণ্ডামির প্রতিনিধিত্ব করে। পিপল হু লুক পাইয়াস, মানুষজন যাকে মূলত হচ্ছে একজন ধার্মিক মনে করতেছে, বাট ডু ব্যাড থিংস সিক্রেটলি, সে মানে গোপনে খারাপ কাজ করে। হি রিপ্রেজেন্ট হাউ ফলস অ্যাপিয়ারেন্স ক্যান ড্যামেজ ট্রুথ এন্ড ফেথ। কিভাবে এই মিথ্যা ব্যাপারগুলো মূলত হচ্ছে সত্য এবং বিশ্বাসকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয় বা ধ্বংসের দিকে নিয়ে যায়, এই জিনিসটার প্রতিনিধিত্ব করে। এনি কোশ্চেন? না ভাইয়া। এরপর হচ্ছে কুইন গ্লোরিয়ানা। গ্লোরিয়ানা দ্য ফেরি কুইন ইজ আ পাওয়ারফুল এন্ড গ্রেসফুল কুইন। শি ইজ দ্য সিম্বল অফ গ্লোরি, অনার এন্ড ইংল্যান্ড ইটসেলফ। কারণ যেহেতু এখানে কুইন এলিজাবেথ কে বোঝাচ্ছে, তাহলে কুইন এলিজাবেথ মানে সেই সময় ইংল্যান্ড ছিল। তো থ্রো শি ডাজ নট অ্যাপিয়ার মাস ইন বুক 1, শি ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্রু আউট দ্য হোল পোয়েম। শুধুমাত্র তিনি এই বুক 1-এই তাকে দেখানো হয়নি, তাকে সম্পূর্ণ কবিতাতে, সম্পূর্ণ বইগুলোতেই বা সম্পূর্ণ কবিতা জুড়েই তিনি ছিলেন। গ্লোরিয়ানা সেন্ডস knights like the Red Cross Knight on quest to protect her kingdom and keep peace. She stands for Queen Elizabeth I and the glory of the English nation. Gloriana's name means glory, and she is the ideal queen inspiring knights to serve honorably. বুঝেছেন? কোন জায়গায় না বুঝলে বলবেন। জি ভাই বুঝছি। এরপর হচ্ছে ড্রাগন। The dragon is a huge, terrible monster who has taken over Una's parents' kingdom. He is cruel, নিষ্ঠুর and powerful, শক্তিশালী। কি রিপ্রেজেন্ট করে? Evil and darkness. The dragon keeps Una's parents locked up, the causes fear and pain in the land. তাদেরকে বন্দী করে রেখেছিল, কারণ কি ছিল? ফেয়ার এন্ড পেইন, তাদেরকে দুঃখ, ভয় এবং কষ্ট দিচ্ছিল। কেন? এই জমিটার জন্য বা এখানকার রাজ্যের জন্য। The Red Cross Knights mission is to fight and defeat the dragon, bringing freedom and peace back to the kingdom. The dragon is symbol of Satan or great evil forces that try to destroy goodness and truth. ভালো এবং সত্যকে ধ্বংস করার প্রতিনিধিত্ব করতেছে এই ইভিল ফোর্সেস। একটা শয়তানি জোরালো বা শয়তানকে বোঝাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। এরপর একটা ক্যারেক্টার দেখবেন প্রিন্স আর্থার। একে কবিতায় খুব মানে বুক 1-এ আমরা খুব দেখি না সেরকম। তো এই প্রিন্স আর্থার হচ্ছে ইজ আ ব্রেভ এন্ড নোবেল প্রিন্স হু হেল্পস দ্য রেড ক্রস নাইট ইন হিজ কোয়েস্ট। রেড ক্রস নাইটকে সে মূলত একটা সমস্যায় তাকে হচ্ছে সহযোগিতা করেছিল। হি ইজ স্ট্রং, ওয়াইজ এন্ড আ পারফেক্ট এক্সাম্পল অফ আ ট্রু হিরো। তিনি হচ্ছে এই ফেরি কুইন, সম্পূর্ণ ফেরি কুইনটার হিরো প্রিন্স আর্থার। Prince Arthur represent ideal courage, honor and justice. He is also in love with Gloriana and dreams of serving her. সে সব সময় গ্লোরিয়ানাকে সার্ভ করত, সেবা করত, এবং যখনই কোনো নাইট বিপদে পড়তো তখনই প্রিন্স আর্থার সেখানে ছুটে গিয়ে তাকে সহযোগিতা করত। আর্থারস ক্যারেক্টার shows the highest level of knighthood and heroism.
Arthur's character shows the highest level of kingdom and heroism. His presence encouraged the other knights to be better and fight evil bravely. একটু দাঁড়ান। ওটাই খেয়ে থাকা যাবে। আচ্ছা, কইছিলাম উনাস প্যারেন্টস আর্থার জি দাদা, প্রিন্স আর্থার কি সিরিজে? জি দাদা, জি শেষ ভাইয়া। জি ভাইয়া। উনাস প্যারেন্টস যেটা, এটা হচ্ছে উনাস কিং এন্ড কুইন আর হার প্যারেন্টস, মানে এই এখানকার রাজা এবং রানী ছিল উনার পিতামাতা। এবং হচ্ছে যে বলা হচ্ছে যে রুলার্স অফ পিসফুল কিংডম, একটা শান্তিপূর্ণ মূলত হচ্ছে রাজ্যের মূলত হচ্ছে তারা শাসক ছিলেন বিফোর দ্য ড্রাগন কেম, যখন এখানে ড্রাগন এসেছিল তার পূর্বে মূলত এরকম খুবই শান্তশিষ্ট ছিল। দ্য ড্রাগন হ্যাজ ক্যাপচার্ড দেম এন্ড টেকেন কন্ট্রোল অফ দেয়ার ল্যান্ড, মূলত হচ্ছে ড্রাগন তাদেরকে ধরে ফেলে এবং হচ্ছে এই তার রাজ্যের কন্ট্রোল নিয়ে নেয়। দে সিম্বলাইজ, তারা মূলত তাদেরকে কি সিম্বলাইজ করা হচ্ছে? গুডনেস এন্ড ট্রুথফুল গুডনেস এন্ড রাইটফুল লিডারশিপ। দেয়ার imprisonment shows how evil tries to destroy order and peace. The knight's mission to save them is not just a fight against a monster, but also a fight to restore good government and justice. বোঝা যায়? ভাইয়া কিংডম এর জি কি দাদা। নাম আছে? না, নাম দেওয়া হয়নি। আর ওনার প্যারেন্টস এর নাম দেওয়া না, নাই না? এখানে কিং উনাস প্যারেন্টসই বলছে, কিং এবং কুইনই বলছে। বুঝেছেন? জি ভাইয়া। জি এরপর দাদা। হচ্ছে ইরোর অফ মনস্টার। ইরোর অফ মনস্টারে যদি আমরা দেখি, ইরোর ইজ এ স্ক্যারি, ভয়ঙ্কর এন্ড ইভিল মনস্টার, একজন শয়তান ছিল আর কি। তাকে শি বলা হচ্ছে। শি লিভস ইন আ ডার্ক ডিপ কেভ, সে অন্ধকার গভীর একটা গুহার মধ্যে ছিল। শি ইজ কাভার্ড উইথ মেনি স্নেকস, অনেকগুলো সাপ দিয়ে সে মানে ঢেকেছিল। শি লুকস ভেরি আগলি এন্ড ফ্রাইটেনিং। আগলি মানে কি? কুৎসিত, অসুন্দর কুৎসিত বলা দেখতে যায়, ভাইয়া, অসুন্দর এক বলা যায়। কথায় কুৎসিত দেখতে। এবং ফাইটেনিং মানে কি? সবসময় যুদ্ধ ভয়ানক। প্রস্তুত থাকে, ভয়ানক যেটা বলা যায়। সংগ্রামী। হ্যাঁ, তারপর হচ্ছে ইরোরস কেভ ইজ ফুল অফ পয়জন এন্ড ডার্কনেস। সেই মনস্টার ইরোরের যে গুহাটা ছিল সেটা সম্পূর্ণ বিষাক্ত এবং অন্ধকার ছিল। শি ইজ নট আ কাইন্ড মনস্টার, সে মূলত দয়ালু দৈত্য বা দয়ালু ছিল না। Error stands for lies, wrong ideas, and confusion. She tries to trick people and stop them from finding the truth. এবং এখানে বলা হচ্ছে সে চেষ্টা করেছিল এই মানুষজনকে কি করে চালাকির সাথে তাদেরকে থামাতো এবং তাদের কাছ থেকে সত্য খুঁজে বের করতো। She wants to trap people forever in her dark cave. সে চাইতো যে তার ট্রেপের মধ্যে বা তার ফাঁদে পড়ে এই মানুষজন চিরতরে অন্ধকার গুহার মধ্যে যেন তার ফাঁদে পড়ে যায়। Error is dangerous and full of evil, but she can be defeated by brave and strong people like the Red Cross Knight. অর্থাৎ শেষ পর্যন্ত তার কি হয়েছিল? রেড ক্রস নাইটের সাথে তার পরাজয় ঘটেছিল। Her character teaches us to be careful about lies and always look for the truth. Clear? জি দাদা। জি ভাইয়া। ভাইয়া তাকে যে হত্যা করার সময় বমি করেছিল, ওখানে কি কি ছিল, কি কি বের হয়েছিল? দেখতে পাবেন, দাঁড়ান।
ভাইয়া এরপরে প্রশ্ন তো শুধু ফ্রগ আর বুক দেখছিলাম, ওইখানে তো আরো কত কিছু থাকার কথা না? জি ভাই, আরো কিছু পাইছিলাম, পেপারস আর পেপার, বোর্ড আরো কোশ্চেনে আছে বুক, সবগুলা। আচ্ছা পেপার, বুকস, ফ্রগ, নানান রকম পাখি, এগুলোই তো ছিল। সবগুলো অ্যাড করলে আর কি একটা মানে একটা ইয়ে চলে আসতো আর কি, বোঝা যাইতো। এখানে বুক এন্ড পেপারস বলা হয়, তারপর হচ্ছে ফ্রগস এন্ড এনিমেল, আদার এনিমেলস বলা হয়, আর কি, আর তো কিছু ছিল না। আরেক ধরনের কালো কি যেন মুখ থেকে বের হইতো, কালো কালো রক্তের মতো। তো এখানে 13 সালের বোর্ড কোশ্চেনে আছে এটা। হ্যাঁ, এখানে একটা সিম্বল আছে, দ্য ফেরিল্যান্ড রিপ্রেজেন্ট ইংল্যান্ড, দ্য ফেরি কুইন বা কুইন গ্লোরিয়ানা রিপ্রেজেন্ট কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, লেডি ইউনা সিম্বল অফ ট্রুথ, শি ইজ হিরোইন অফ বুক 1, রেড ক্রস নাইট ইজ দ্য সিম্বল অফ হোলিনেস এন্ড রাইটওয়াসনেস, হি ইজ দ্য হিরো অফ বুক 1। ডোরাপ, একজন ডোরাপ ছিল, এই ডোরাপ হচ্ছে সিম্বল অফ কমন সেন্স, হু ইজ অ্যাক্ট স্লোলি হোয়েন ইট নেসেসারি, যখন তার প্রয়োজন তখন সে এসেছিল। অর্থাৎ এখানে রেড ক্রস নাইটের কমন সেন্সটাকে বোঝানো হচ্ছে ডোরাপকে দ্বারা। ক্লিয়ার? ভাইয়া বলেন। এটা প্রোনাউন্সিয়েশন ডোয়ার্ফ না ডোরাফ কোনটা? ডোয়ার্ফ। ডোয়ার্ফ না? ডোয়ার্ফ, ARF, আর্ফ, জি ভাইয়া। ডোয়ার্ফ। ভাইয়া এটার প্রশ্ন পড়ার সময় অনেক জায়গায় মনস্টার অফ ইরোর পেয়েছি, এখানে ইরোর অফ মনস্টার আর মনস্টার অফ ইরোর কি একই? হ্যাঁ একই তো। আচ্ছা, মানে দুইটার ব্যবহার করা যাবে? যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। উনি হচ্ছে ইরোর, নামটা হচ্ছে ওনার দেওয়া আছে ইরোর। হ্যাঁ, তিনি একজন মনস্টার ছিলেন, দৈত্যদের ইরোর অথবা ইরোরের দৈত্য, একই তো, এটা তো ফ্যাক্ট না। আচ্ছা, এরপর হচ্ছে বিস্ট। বিস্ট দ্বারা মূলত হচ্ছে ইরোর অফ মনস্টারকে বা মনস্টার অফ ইরোরকে বোঝানো হচ্ছে, হাফ ওমেন এন্ড হাফ সার্ফেন্ট। তো এই সিম্বলে ডোয়ার্ফটা একটু আরেকবার বলে দিতেন যদি। ডোয়ার্ফটা আরেকটাবার একটু বলে দিতেন। ডোয়ার্ফ হচ্ছে কমন সেন্স। আমাদের যেমন, মিউট করেন, আমাদের মধ্যে কমন সেন্স একটা ব্যাপার আছে না, আমরা বলি না যে কমন সেন্স নাই। তো এই রেড ক্রস নাইটের কমন সেন্স হচ্ছে ডোয়ার্ফ। বুঝেছেন? যখন দরকার হতো, এই যে হোয়েন অ্যাক্ট স্লোলি, সে খুবই কাজ মানে স্লো কাজ করতো তার রেড ক্রস নাইটের। হোয়েন ইট নেসেসারি, যখন খুব প্রয়োজন হতো তখন সে সঠিক তার কমন সেন্সটা বা সঠিক জ্ঞানটা তার মধ্যে আসতো না, কি করতে হবে কি করবে এই জিনিসটা সে বুঝতে পারতো না। আর যে বামন ছিল, ওই তো এই বামনকে দ্বারা এটাই বোঝানো হচ্ছে। এটাই বামন ডাইরেক্টলি বুঝাইছে না? হ্যাঁ, এই যে বামনটাই মূলত হচ্ছে প্রত্যেকটা সেই সময় মানুষের প্রতিনিধিত্ব করছে কমন সেন্সটার। তো এই বামনটা কেন রেড ক্রস নাইটের সাথে ছিল, তার কমন সেন্স হিসেবে বলা যায় যে ছিল রেড ক্রস নাইটকে সবসময় সহযোগিতা করতে। আমরা বাংলা মুভিতে দেখতাম না, দিলদার সাহেব আরো কারা কারা যেন সবসময় তাদের নায়কের সাথে থাকতো। জি ভাইয়া। তো তাদের কাজ কি? তারা কি নায়ক বা তার মতো যুদ্ধ করে, মারামারি করে? কমেডি ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার আর কি। এই ডোয়ার্ফ হচ্ছে আমাদের সাইড ক্যারেক্টার বলা যায়। যখন ওই যে রাত হয়ে গেছে, ভয় আসছে, তখন ডোয়ার্ফ পালাই গেছে, দৌড়ে ফিরে চলে গেছে রাজ্যে। এজন্যই মূলত বলা হয় যে রেগে থাকলে কোনো সিদ্ধান্ত নিতে হয় না। যখন আপনি জেদ বা রাগের বসে থাকবেন তখন আপনি সিদ্ধান্ত নিলে ভুল করবেন, কারণ সেই সময় আপনার কমন সেন্স কাজ করবে না, স্লোলি কাজ করবে। বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, এরপর এখানে বিস্ট। বিস্ট দ্বারা মূলত ইরোরকে বোঝানো হচ্ছে, যে ইরোরটা ছিল হাফ সার্ভেন্ট হাফ ওমেন, উপরের দিকটা নারীর মতো আর লেজের দিকটা সাপের মতো। সে কি সিম্বলাইজ করতেছে? সে ইরোর বা ত্রুটিগুলোকে সিম্বলাইজ করতেছে। ওকে,
জি ভাইয়া। আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন আশা করেছিলাম, তো আপনারা যেহেতু করেননি, আমি তাহলে আপনাদের প্রশ্নটা করি। কার ইরোরের কথা বলছে এখানে? কার ত্রুটির কথা বলছে? ভাইয়া মনস্টার। মনস্টার না, ডোয়ার্ফের। দাদা মানে ওই সময়ের যে পরিবেশ বা রাজনীতির ইয়াটা ছিল ওইটা। এখানে ক্যাথলিকদের ত্রুটির কথা বলছে। জি ভাইয়া, এটা তো এলিগোরিক্যালি আমরা বলছিলাম এটা সিম্পল, যেটা এখানে বোঝাইছে এটা বলছিলাম। হ্যাঁ, ইরোর বুঝাইছে। কার ইরোর? সিম্বল অফ ইরোর। ইরোর এখানে ওই ক্যারেক্টার ইরোর না। বুঝেন নাই? জি ভাই বুঝছি। ভাইয়া আবার নেট স্লো ছিল, আর একবার বলেন। এখানে ইরোর হচ্ছে সেই সময় যে ক্যাথলিকরা যে ধর্মীয় কাজগুলো করত, তাদেরকে যে হচ্ছে ব্যঙ্গ করেছিল বা তাদের ত্রুটিগুলোর কথা বুঝাইছে এই মূলত মনস্টার ইরোর দ্বারা। ক্লিয়ার হয়েছে? জি দাদা। এরপর হচ্ছে আর্কিমেগো। আর্কিমেগো ভাইয়া মিন আর্ক ম্যাজিশিয়ান এন্ড ইট ইজ সিম্বল অফ ইভিল এন্ড হিপোক্রেসি। বলেন। ভাইয়া ভাইয়া এতদিন পরে না, আমি না হচ্ছে একটু ক্যাথলিক সম্পর্কে ক্লিয়ার হতাম, মানে এক কথায় জাস্ট এক বাক্যে ক্যাথলিক আমরা প্রোটেস্ট্যান্টটা একটু মানে আমরা নিচের ক্লিয়ার দিকে হইতাম, পাবো। কারা আসলে রাইট, প্রোটেস্ট্যান্টরা আচ্ছা, রাইট নাকি ক্যাথলিকরা রাইট ছিল। একটু ধৈর্য ধরেন, আমরা নিচের দিকে পাবো। যদি রাইটের কথা বলেন, যার যার নিজ নিজ জায়গা থেকে সবাই রাইট। রাইট না? একজন আরেকজনকে দোষ দেয়। আমাদের ধর্মীয় দিকগুলো খেয়াল করেন, একদল আর একদলকে দোষ দেয়। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজ নিজ ধর্মের মধ্যেই দ্বন্দ্ব নাই? জি অনেক। আমাদের সনাতন ধর্মের মধ্যে কতগুলো ভাগ, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে দোষারোপ করে। আপনাদের ইসলাম ধর্মের মধ্যে শিয়া সুন্নি নিয়ে দ্বন্দ্ব চলতেই আছে না? জি ভাইয়া বোঝার। তো এই দ্বন্দ্ব থেকেই যায়। তো এইখানে যে যার মতো তারা রাইট। এখন এই যে যেমন ঈদের সময় আমরা কি দেখি, আমরা হচ্ছে বাংলাদেশে ঈদ পালন করি সৌদি আরবের ঈদের পালনের পরের দিন, তাই না? জি। কিন্তু এই যে সাতক্ষীরা ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে মনে হয় তারা সৌদি আরবের সাথে মিলে ঈদ করে। আমার সঠিক জানা নেই, ওই দিকের মানুষ মনে হয়। না আমাদের চাঁদপুরের দিকে। চাঁদপুরের দিকে। ওই যে বললাম যে সঠিক জানা নেই, আপনারা ভালো বলতে পারবেন। তারপর হচ্ছে মরফিয়াস। মরফিয়াস কি ছিল? সে হচ্ছে গড অফ স্লিপ ছিল, ঘুমের দেবতা ছিল। তারপর ছিল সেন্সপয়। সেন্সপয় কে? সেন্সপয় ইজ আ হেথেন হু হ্যাজ নো ফেইথ ইন খ্রিস্টিয়ান বিলিফ, যার মধ্যে কোনো খ্রিস্টিয়ানিটি ছিল না বা খ্রিস্টান বিশ্বাস ছিল না। ডুয়েসা। ডুয়েসা ইজ দ্য সিম্বল অফ ফলসহুড and duplicity or deceit. She represents Mary Queen of Scotland. স্কটল্যান্ডের যে রানী ছিল মেরি, তাকে মূলত বোঝানো হয়েছে ডুয়েসা দ্বারা। ক্লিয়ার? ভাইয়া এখানে স্পিরিট দুইজনকে ডাকছিল না, একটা ঘুমের দিবে আর একটা অন্যজনের কি নাম দেওয়া নাই? দুইজনকে ডাকে নাই, দুইটা স্পিরিটকে ডেকেছিল। একজনকে মানে একজনকে পাঠিয়েছিল মানে ওই ঘুমের দেবীর কাছ থেকে মূলত নিয়ে এসেছিল, মরফিয়াসের কাছ থেকে, দেবতার কাছ থেকে নিয়ে এসেছিল দুইটা আত্মাকে। একজন মানে একজন ঘুম নিয়ে এসেছিল, আর একজন হচ্ছে এই যে স্বপ্ন, এই সব কিছুর মধ্যে জড়িত ছিল। ভাইয়া স্পিরিট দুটার নাম কি? নাম তো ছিল না। তার মানে ভাই এটা ঘুমের দেবীর নাম দেওয়া, স্পিরিট দুইটার একটার নাম দেওয়া নাই এরকম আর কি, মানে দুটোটার নাম দেওয়া নাই। এটা হচ্ছে গড, ঘুমের দেবতা। দেবী থাকলে গডেসেস থাকতো। ও জি ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। এরপর এখানে সামারিটা আছে, সামারিটা পড়তে গেলে আরো সময় লাগবে। আমরা বাংলা অ্যানালাইসিসটা দেখি, তাতে মনে হয় এটা ভালো হবে। এই যে কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় বেশি আরো। হ্যাঁ, তাহলে এখন কি আমি বাংলা ইংলিশে যাব নাকি প্রশ্নে যাব বলেন? প্রশ্নগুলো করলে ভালো হয়, এখানে অনেক কিছু জানা আছে। তাহলে প্রশ্নে চলে যাব।
জি ভাইয়া এটা প্রশ্নটা তো আমরা জানি, এজন্য প্রশ্ন দিলে ভালো হয় আর কি। আচ্ছা, আপনাদের যেটা সুবিধা হয়। আমি কেন সবগুলো পড়াই দিলাম, কারণ আমরা যখন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা যখন প্রথম এটা পড়ি তখন আমরা আমাদের আগের শীট থেকে পড়েছিলাম, পিডিএফ থেকে, বই থেকে পড়ি নাই। জি ভাইয়া প্রশ্নগুলো ক্লাস দেখার সময় দেখলাম আগের প্রশ্নের উত্তর দেখানো এখানে। আচ্ছা, এই যে এখানে একটু প্রশ্নগুলো দেখি, শর্টগুলো। যেমন এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ অ্যালেগরি, ডিসকাস ইন ব্রিফ মোরাল এন্ড স্পিরিচুয়াল অ্যালেগরি ইন ক্যান্টো 1 দ্য ফেরি কুইন বুক 1। এটা একটা ব্রড আছে, ব্রডটা পড়লে এটা হয়ে যায়, এটা আলাদা করে পড়তে হয় না। তারপর এই যে সিগনিফিকেন্স অফ ভমিটিং বাই মনস্টার এরর, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এটাকে কেন হচ্ছে এপিক পোয়েম বলা হয়, এটা অলরেডি 23 সালে চলে এসেছে, এটা আপনাদের দরকার নাই। আছে ভাই একটা প্রশ্ন করি, বলেন। এই ইয়েগুলা যে দেওয়া আছে এখানে একটা ডিভাইডেড দেওয়া আছে, ওই যে ডিভাইডেড মানে কি অবলিক বলে? দেওয়া আছে, এটা অথবা হ্যাঁ হ্যাঁ, একই সবগুলাই কি প্রশ্ন, দিতে হবে? বুঝি নাই সবগুলা। এগুলা নিচে নিচে লিখতে হয়। ওই ইয়াগুলার ওই যে হচ্ছে কোটেশন গুলোতে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা নিচে নিচে লিখতে হবে। ওটা অবলিক দেওয়া মানে ওটা আরেকটা লাইন, ওটা হচ্ছে আপনাদের এখানে জায়গাটা কমানোর জন্য একটা লাইনের মধ্যে অবলিক দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা পরীক্ষার খাতায় আলাদা তার আলাদা মানে লাইন লিখবেন। সবগুলাই দিতে হবে। জি, এই যে দুইটা লাইন দিয়েছেন এই দুটোটাই দিতে হবে। হ্যাঁ। আপনি কি ভাবছেন এটা এটা অথবা এটা দিব, এটা এরকম না। হ্যাঁ ওখানে হ্যাঁ, আমি এরকম কিছু ভাবছিলাম। না না না, ওটা পুরোটাই হচ্ছে একটা কোটেশন, দুইটা লাইন এখানে। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনাদের 2 নম্বর প্রশ্নটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট বলা যায়, 3 নম্বরটা দরকার নাই। 4 নম্বরটা দেখেন, হোয়াট ইমপ্রেশন অফ লেডি উনা, অর্থাৎ লেডি উনার ক্যারেক্টারটা সম্পর্কে লিখতে হবে। লেডি উনা কি রিপ্রেজেন্ট করে, লেডি উনা রেড ক্রস নাইটকে কিভাবে সহযোগিতা করেছিল, আর্কিমেগর হাত থেকে লেডি উনা কিভাবে বেঁচেছিল, এই 3টা জিনিস ফুটিয়ে উঠতে পারলেই হয়ে গেল, বা লেডি উনা সম্পর্কে লিখলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপরে আপনাদের এই যে রেড ক্রস নাইট এবং উনা অ্যাটেম্পট এন্ট্রাপড বাই আর্কিমেগো, আপনি যখন এই প্রশ্নের উত্তরটা পড়তে যাবেন তখন এই প্রশ্নের আমাদের 4 নম্বর প্রশ্নের কিছুটা অংশ চলে আসবে। তারপর দেখেন, লেডি উনা ইন্সপায়ার দ্য রেড ক্রস নাইট, লেডি উনা কিভাবে রেড ক্রস নাইটকে ইন্সপায়ার বা অনুপ্রেরণা দিয়েছিল। তাহলে এই দুইটা প্রশ্ন যদি আমরা পড়ি তাহলে আমাদের এই 4 নম্বর প্রশ্নটা চলে আসে না? তারপর 7 নম্বরটা দরকার নাই। 8 নম্বরটা দেখেন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রেড ক্রস নাইট, রেড ক্রস নাইট ক্যারেক্টারটা সম্পর্কে লিখতে বলছে, অথবা রেড ক্রস নাইট কে, তার সম্পর্কে বা তার ইমপ্রেশনটা লিখতে বলছে, অর্থাৎ রেড ক্রস নাইটের ক্যারেক্টারটা সম্পর্কে লিখতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাইট আ শর্ট নোট গ্লোরিয়ানা, এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রিলিজিয়াস অ্যালেগরি ডু ইউ ফাইন্ড ইন ক্যান্টো 1 অফ দ্য ফেরি কুইন বা বুক 1 অফ দ্য ফেরি কুইন, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য সেটিং অফ দ্য পোয়েম বুক 1, এটাও গুরুত্বপূর্ণ। তারপর ডিসক্রাইব সিম্বলিজম এন্ড ইলিউশন, এটাও গুরুত্বপূর্ণ। এই শর্টগুলো এখান থেকে আমাদের পড়তে হচ্ছে। যেমন এখানে এই যে 6 5 4 2 4 5 6 8 9 10 11 12, এবং এইখানে সব প্রশ্নগুলো বারবার পড়তে হবে না, কিছু 2-1টা প্রশ্ন বেছে বেছে পড়লে বাকিগুলোর উত্তর লেখা যায়। ওকে, তাহলে কি শর্ট গুলো আলোচনা করবো না ব্রড গুলো করি আগে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে অবলিক দেওয়া আছে না, অর্থাৎ এটা পরের লাইন, এই লাইনটার নিচে আপনারা লিখবেন শর্ট গুলো আবার বলেন তো। দাগাই নেন নাই, সাথে সাথে দাগাই নেবেন যখনই বলি। 2 4 2 4 5 6 8 9 10 11 12। 2 4 5 6 8 9 11 12 10 11 12। আচ্ছা, এটা এবার শর্ট নাকি বড় ভাইয়া? এবার ব্রডে আসেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন,
What is the allegorical significance of the fight between the monster of Error and the Red Cross Knight? এই প্রশ্নটার সামনে আপনাদের যুক্ত হতে পারে হোয়াট ইজ অ্যান অ্যালেগরি, তারপরে এই প্রশ্নটা থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে প্রথমে ইন্ট্রোডাকশনের শুরুতে আপনাদের অ্যালেগরি কি সেটা আলোচনা করার পরে ইন্ট্রোডাকশনটা শুরু করতে হবে। তাহলে এখানে কি আছে? এডমান্ড স্পেন্সার দ্য ফেরি কুইন ইজ এ হাইলি অ্যালেগরিক্যাল পোয়েম হোয়ার এভরি ক্যারেক্টার এন্ড ইভেন্ট হ্যাভ আ ডিপার মিনিং। The battle between the Red Cross Knight and the monster of Error in Book 1, Canto 1 is not just a physical fight but a symbolic struggle between truth and falsehood, virtue and sin, Protestantism and Catholicism. The poem presents moral, religious and political themes, making it rich and meaningful one. আমাদের সিলেবাসে বুক 1 ক্যান্টো 1 আছে। ওকে ভাইয়া এইভাবে লাইন বাই লাইন পড়লে তো আমরা 2-3টা প্রশ্ন পড়তে পারবো না, এই জন্য যদি এরকম করে পড়েন মানে ওইটার মধ্যে কি পারবো, কি আমরা সমস্যা নাই। আমি বলি, আমি প্রত্যেকটা লাইনের বাংলা তো বলতে হবে না, আমার সাথে সাথে শুধু পড়বেন, তাহলে আপনাদেরও একবার পড়া হয়ে যাবে। আমি জাস্ট একবার রেডি করে দিয়ে পুরোটার অর্থটা বুঝাই দিব না। ওকে জি ভাই এইভাবেই পড়েন। তারপর দেখেন ইন দ্য পোয়েম অ্যালোগরিটা কি একটু বুঝিয়ে দিন প্রথমে। মিউট করে ইন দ্য পোয়েম দ্য রেড ক্রস নাইট মিউট করেন। In the poem, the Red Cross Knight stands for holiness, while Lady Una represents truth. They travel together because holiness and truth must always work side by side. এটা আমরা জানি যে সব সময় যেখানে পবিত্রতা থাকে সেখানে সত্য থাকবেই, এই জন্য এই দুইটা ক্যারেক্টারকে একসাথে রাখা হয়েছে। Their goal is reach Lady Una's kingdom, where the knight must fight a dragon which represent the devil. এখানে ড্রাগনটাকে ডেভিল বোঝানো হয়েছে। This means that holiness is needed to defeat evil and bring spiritual freedom. অর্থাৎ এই জায়গাটাতে বোঝানো হচ্ছে যে রেড ক্রস নাইটকে হোলিনেস, পবিত্রতা এবং লেডি উনাকে ট্রুথের প্রতিনিধিত্ব করতেছে। তারা দুইজন যে একসাথে যাত্রা করতেছে কারণটা হচ্ছে হোলিনেস এবং ট্রুথ সবসময় একসাথে থাকে, এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল? তারা লেডি উনার যে রাজ্য সেখানে যাবে যেখানে একটা ড্রাগনের সাথে নাইট বা রেড ক্রস নাইট যুদ্ধ করবে। তো এখানে ড্রাগনটাকে ইভিল বা ডেভিল হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এর অর্থটা হচ্ছে যে এই যে যুদ্ধটা, এর অর্থ হচ্ছে যে হোলিনেস মানে ডিফেট, এই শয়তানকে বা ইভিলকে পরাজিত করার জন্য সবসময় পবিত্রতার প্রয়োজন হয়, এবং এরপরেই স্বাধীনতা বা ফ্রিডম, স্পিরিচুয়াল ফ্রিডম চলে আসে। ক্লিয়ার? জি ম্যাডাম। এখন ঘটনা হচ্ছে আমাদের ফুটিয়ে তুলতে হবে কোন জিনিসটা? আমাদের মনস্টার অফ ইরোর এবং রেড ক্রস নাইটের মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে ফুটিয়ে তুলতে হবে। আমরা তো জাস্ট এখানে একটা পরিচয় দিলাম, তারা যাত্রাটা করেছিল এই জন্য। এবার হচ্ছে আমরা প্রশ্নের মেইন কথায় আসলাম যে দ্য মনস্টার অফ ইরোর ইজ দ্য ফার্স্ট এনিমি অফ দ্য নাইট ফেস। দ্য মনস্টার লিভস ইন ডার্কনেস হুইচ শোজ দ্যাট ফলসহুড গ্রোস ইন ইগনোরেন্স। She has a woman's face but a snake's body, showing that Error can seem attractive but is actually danger. When the knight enters the cave, Una warns him, Una তাকে সতর্ক করে, be well aware, quite then that Lady Mildy, list suddenly, এখানে ব্যাপারগুলো হচ্ছে ওই যে আর্কাইভ ওয়ার্ড ব্যবহার করছে, mischief yet to rush provoke। অর্থাৎ বলা হচ্ছে যেখানে যে ট্রুথ বা লেডি উনা তাকে সতর্ক করতেছে, কাকে? হোলিনেসকে সতর্ক করতেছে তাকে কেয়ারফুল থাকার জন্য যে তোমার সাথে প্রতারণা হতে পারে। while fighting deception, the knight struggle to defeat the monster. নাইট কি করে? সংগ্রামের সাথে মনস্টারকে পরাজিত করে। এটা দেখানো হচ্ছে যে ফাইটিং ফলসহুড ইজ নট ইজি। খুব জোরালো ভাবে একটা সংগ্রামের পরে পরাজিত করতে পারে, তাহলে মিথ্যার সাথে লড়াটা সহজ নয়। হাউএভার ইন দ্য এন্ড হোলিনেস এন্ড ট্রুথ ডিফেট ইরোর। শুধুমাত্র হোলিনেস একাই ইরোরকে ডিফেট করে নাই, হোলিনেস এন্ড ট্রুথ দুইজন একসাথে ছিল বলেই ইরোর এখানে পরাজিত হয়েছিল। প্রুভিং দ্যাট ট্রুথ অলওয়েজ উইন্স ওভার লাইস। সব সময় সত্য জয় লাভ করে, কার কাছ থেকে? মিথ্যার কাছ থেকে। Another important character is Archimago, who represents hypocrisy and deception. He looks like a holy man, but is actually evil. He tries to trick the knight and Lady Una, showing that hypocrisy can mislead and harm people.
এখন এখানে বলতে পারেন যে ভাই এখানে তো শুধু হচ্ছে আমাদের ওই মনস্টার ইরোরের সাথে আমাদের রেড ক্রস নাইটের যুদ্ধের ব্যাপারটা বলতে বলছে, তাহলে আমরা আর্কিমেগোর কথা কেন বলবো, ড্রাগনের কথা কেন বলবো? আপনি চাইলে এই প্রশ্নটাকে ওই যে আরো যে 3টা থিমের কথা বলছে, মোরাল, রিলিজিয়াস, পলিটিক্যাল, সেই উত্তরটাতেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারতেছেন। অথবা আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ অ্যান অ্যালেগরি, ডিসকাস দ্য ফেরি কুইন অ্যাজ অ্যান অ্যালেগরি। এই প্রশ্নের উত্তরেও এই উত্তরটা লেখা যাবে, এই জন্য সেভাবে সাজানো আছে। ক্লিয়ার? জি দাদা। দেন রিলিজিয়াস অ্যালেগরি, রিলিজিয়াস অ্যালেগরিতে কি বলা হচ্ছে, দ্য ফাইট বিটুইন দ্য রেড ক্রস নাইট এন্ড দ্য মনস্টার অফ ইরোর অলসো শোজ দ্য রিলিজিয়াস স্ট্রাগল ইন স্পেন্সারস টাইম। স্পেন্সার সাপোর্টেড দ্য প্রোটেস্ট্যান্ট চার্চ অফ ইংল্যান্ড। স্পেন্সার মূলত হচ্ছে ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট চার্চকে সাপোর্ট করত, কারণ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট সেই সময় শুরুতে প্রোটেস্ট্যান্টিজমকে সাপোর্ট করত, কারণ হেনরি দ্য সিক্স মূলত হচ্ছে প্রোটেস্ট্যান্ট নিয়ে এসেছিল। পরবর্তীতে এই ক্যাথলিজম প্রোটেস্ট্যান্টের দ্বন্দ্বের জন্য পরবর্তীতে আমাদের এই কুইন এলিজাবেথ একটা নতুন মূলত ধর্মীয় দিক থেকে তৈরি করলো, সেটা হচ্ছে অ্যাংলিকানিজম। মনে পড়ে? জি ভাইয়া। তো এই যে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট প্রোটেস্ট্যান্টকে সাপোর্ট করতো, এই জন্য মূলত স্পেন্সার প্রচন্ড পরিমাণে এই প্রোটেস্ট্যান্টদের সাপোর্টার ছিল। দ্য রেড ক্রস নাইট রিপ্রেজেন্ট ট্রু প্রোটেস্ট্যান্ট ফেথ, পিওর অ্যান্ড স্ট্রং। দ্য মনস্টার অফ ইরোর অ্যান্ড আর্কিমেগো স্ট্যান্ড ফর দ্য ক্যাথলিক চার্চ। তাহলে বিপরীতে থাকলো ক্যাথলিক চার্চ, হুইচ স্পেন্সার থট ওয়াজ ফুল অফ লাইস অ্যান্ড ফলস টিচিং। স্পেন্সারের চিন্তাটা হচ্ছে যে এই ক্যাথলিকরা কি করে, সব সময় মিথ্যা এবং হচ্ছে যে লাইস এন্ড ফলস, আর কি দুটোর অর্থই তো মিথ্যা বলা যায়, তো মানে ভুল, ফলস দ্বারা ভুল কিছু, এই জিনিসটাও বলা যায় যে এগুলো শিক্ষা দেয়। তাদের যে বইপত্র যা লেখালেখি হয় এগুলো ভুলে ভরা। দ্য মনস্টার হ্যাজ মেনি ফলস চিলড্রেন। তো মনস্টারের অনেকগুলো যে সন্তান ছিল তারা মানে ভুল পথে চালিত সন্তান ছিল। মিনিং রং আইডিয়াস এন্ড বিলিভস স্প্রেড এভরিওয়্যার। অর্থাৎ এই ভুলগুলো চারদিকে ছড়িয়ে পড়তেছিল। আর্কিমেগো প্রিটেন্ডস টু বি হোলি। আর্কিমেগো এখানে পবিত্রতা বা হচ্ছে একজন ধার্মিক ব্যক্তির ভান ধরেছিল, বাট ইজ রিয়েলি ইভিল। সে মূলত শয়তান ছিল। লেডিউনা হুই স্ট্যান্ড ফর ট্রুথ ওয়ার্নস দ্য নাইট টু বি কেয়ারফুল। তাকে মূলত সচেতন করেছিল। দিস মিনস দ্য নাইট মাস্ট বি কেয়ারফুল অ্যান্ড ওয়াইজ হোয়েন ফাইটেনিং ফলস রিলিজিয়ন। এখন মিথ্যার সাথে বা খারাপ মানুষের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু ভয়ঙ্কর হয়। The poem teaches that only true faith and true can protect people from lies and evil. সব সময় দিন শেষে কিন্তু সত্যেরই জয় হয়। তো এই সত্য বিশ্বাস এবং সত্য সব সময় মানুষদেরকে কি করে, প্রটেক্ট করে কথা থেকে, মিথ্যা এবং শয়তানের হাত থেকে। The battle shows the importance of staying loyal to the right beliefs. Clear? ভাইয়া এখানে কোটেশন দুইটা দেওয়া আছে একই লাইনে, দুইটাই কি লিখবো? তাহলে লিখতে পারেন, না হলে উপরে সমস্যা নেই, এক জায়গায় লিখলে হয়, উপরে লিখবেন, কারণ একই জিনিস তো, অর্থগুলো তো একই। এখানে একটা জিনিসের উপরেই মূলত একটা রিলিজিয়াস, একটা মোরাল। এবার আসেন পলিটিক্যালে। পলিটিক্যালে এখানে যদি খেয়াল করেন, দ্য ফাইট অলসো টকস অ্যাবাউট ইংল্যান্ডস পলিটিক্যাল। এটা বলি নাই, একটা লাইনে দুইটা কোটেশন দেওয়া আছে না, ওই দুইটাই কি লিখবো নাকি যে কোনো একটা লিখবো? আমি একটু আগে এটা নিয়ে কথা বলেছিলাম। এখানে একটা লাইনে দুইটা কোটেশন দেওয়া নেই, এখানে একটাই কোটেশন, দুইটা লাইন দেওয়া আছে। এই লাইনটার নিচে হচ্ছে এই লাইনটা লিখতে হয়। অবলিক দেওয়া অর্থ একটা লাইনের নিচে আর একটা লাইন লিখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেন পলিটিক্যাল অ্যালেগরি। দ্য ফাইট অলসো টকস অ্যাবাউট ইংল্যান্ডস পলিটিক্যাল প্রবলেমস ইন দ্য 16th সেঞ্চুরি। এখানে মূলত ইংল্যান্ডের যে 16 শতকের যে রাজনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল সেটার একটা যুদ্ধের কথা বলতেছে, বা সেটার একটা দ্বন্দ্বের কথা বলতেছে। ইংল্যান্ড ওয়াজ ফাইটেনিং এগেইনস্ট পাওয়ারফুল ক্যাথলিক কান্ট্রিজ লাইক স্পেন। বিশেষ করে এই ক্যাথলিকটা মূলত হচ্ছে চালিত হচ্ছিল স্পেন, স্কটল্যান্ড, ফ্রান্স, এই জায়গাগুলো থেকে। তো দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ডস ফর প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ড, ব্রেভ অ্যান্ড ফেথফুল।
The monster of Eros symbolizes the dangers and lies from Catholic enemies. The monster snake like body and the false books that she spites out represent wrong techniques and propaganda meant to harmful England, যেটা ইংল্যান্ডের জন্য ক্ষতিকর ছিল। লেডি উনা রিপ্রেজেন্ট কুইন এলিজা, এই যে এখানে একটু মিস্টেক আছে, এটা কোন একটা ব্রিফেও মনে হয় এরকম ছিল। তাহলে এখানে কি হবে? লেডি উনা রিপ্রেজেন্ট truth who wisely lead England through these dangers. The poem shows how England can win through faith and courage. Spencer writes, yet armed with faith and strong with godly might, he boldly forward did her fearlessest feeling. ফলিং আর কি। এখানে মূলত এই যে ফেয়ারলেসেস এটা হচ্ছে আর্কাইক ওয়ার্ড, তারপর হচ্ছে ফলিং এটা আর্কাইক ওয়ার্ড, তারপর ইয়েট আর্মড এখানে আর্কাইক ওয়ার্ড, এই আর্কাইক ওয়ার্ড গুলো ব্যবহার করছে। দিস মিনস ইংল্যান্ডস ট্রু পাওয়ার comes from its faith in God and its courage to fight. The poem encourages people to stay united and strong to protect their religion and country. বুঝা যায়? একটা বিষয় বলে নেই যে রিলিজিয়াস এবং পলিটিক্যাল দুইটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে, কারণ রাজনৈতিক ব্যাপারটা আসে হচ্ছে ধর্মীয় ব্যাপারটা থেকে, বা রাজনৈতিক থেকে সবসময় ধর্মীয় দিক থেকে রাজনীতিটা ফুটে ওঠে ইংল্যান্ডে। বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, এরপর কনক্লুশন দেওয়া আছে, তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর এখানে একটা প্রশ্ন আছে আমাদের, দ্য ফেরি কুইন বুক 1 ইজ ব্লেন্ডেড উইথ এপিক এন্ড রোমান্টিক কোয়ালিটিস। এটা একদিক থেকে এপিক আর অপর দিক থেকে এটা হচ্ছে একটা রোমান্টিক পোয়েম। তাহলে এই দুইটা জিনিসকে মূলত স্পেন্সার কিভাবে ব্লেন্ড করছে সেই জিনিসটি আমাদের আলোচনা করতে বলছে, তাই না? জি দাদা। কেউ একজন পড়েন তো। The Fairy Queen is a famous long poem written by Edmund Spenser in the late 15th century. It is one of the greatest poems in England literature. The poem is very special because it makes two important kinds of stories, epic and romantic. Epic poems are big stories about heroes who go on dangerous journeys and fights to save what is good. Romantic poems tell exciting tales about knights, magic, loves, and adventure. Spenser poems combine these two styles to create a powerful and beautiful story. In Book 1 of the Fairy Queen, the hero is the Red Coat Knight who represents holiness and true Christian faith. His journey is both a great adventure and a lesson about being good and brave. This is will explain and how Spenser blend the epic and romantic qualities to make Book 1 a rich and meaningful poem. আচ্ছা, কি বুঝলেন বলেন? আপনি এই যে ইন্ট্রোডাকশনটা পড়লেন, এখানে কি বলা হয়েছে, কি বুঝলেন বলেন? বলা হয়েছে যে মানে এই পোয়েমটা হচ্ছে এডমান্ড স্পেন্সারের একটি মানে অনেক বড় একটি কবিতা, যেটা 1500 শতকের দিকে লেখা হয়েছিল। এটা একটা মানে বিখ্যাত কবিতা ইংলিশ লিটারেচারের।
এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাতে দুটা জিনিস মানে মিক্সার ছিল, মানে জয়েন ছিল, সেটা হচ্ছে ইপিক অ্যান্ড রোমান্টিক ইপিক, মানে দুইটার মিশ্রণ। এখন এইভাবে আপনি যেভাবে পড়লেন না, এভাবে পড়লে কিন্তু পড়া আপনার মাথায় থাকবে না। জি দাদা। বুঝেছেন? জি দাদা। বুঝে বুঝে পড়তে হবে। বাকিরা পড়ছেন নিজে নিজে ইন্ট্রোডাকশনটা? জি ভাইয়া। জি। কে বলতে পারবেন কি বুঝাইছে এখানে? না পারলে বলে দেন, আমি বলে দিচ্ছি। আপনি বলে দেন ভাইয়া। আচ্ছা, আমাদের এই যে এপিকটা বা রোমান্টিক যে কোয়ালিটি গুলো এখানে আছে, আমরা কিন্তু দুইটাই বুঝতেছি, যেখানে রোমান্টিক কোয়ালিটিও আছে, এপিকের বৈশিষ্ট্যগুলো আছে। এই দুইটা জিনিসকে তিনি মূলত এখানে মিক্স করছে বা ব্লেন্ড করছে। তো আমরা জানি এপিক একটা বড় স্টোরি বা গ্র্যান্ড থিম নিয়ে হয়, এবং এখানে হিরোর ডেঞ্জারাস জার্নি থাকে, এবং সবসময় গুড বা ট্রুথ এই জাতীয় জিনিসগুলোকে সেভ করে যুদ্ধ করে। আর রোমান্টিক মূলত হচ্ছে কবিতা যে থাকে, রোমান্টিক কবিতাতে মূলত আমরা কি দেখতে পাই? ভালোবাসা, ম্যাজিক, অ্যাডভেঞ্চার, এই জিনিসগুলো দেখতে পাই। তো স্পেন্সারের এই কবিতাতে এই দুইটা জিনিসকে তিনি খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পেরেছে। যেমন এখানে বুক 1 এর মধ্যে আমরা দেখতে পাই হিরো রেড ক্রস নাইট, যিনি হোলিনেসকে প্রতিনিধিত্ব করে, এবং ট্রুথ খ্রিস্টিয়ান ফেথ এই জিনিসটাকে প্রতিনিধিত্ব করে, ট্রু খ্রিস্টিয়ান ফেথ। তো তার যে যাত্রাটা, এটা ছিল both a great adventure and lesson about being good and brave. So this essay will explain how Spencer blends the epic and romantic qualities to make book 1. এখন এখানে বুক 1 থেকে ফেরি কুইন থেকে যে বলা হলো যে এখানে হিরোর দুইটা বৈশিষ্ট্যই বলা হয়েছে, সে হোলিনেস এবং ট্রু খ্রিস্টিয়ান ফেথকে বিশ্বাস করে। তাহলে এটা হচ্ছে তার একটা মূলত হচ্ছে এপিকের বৈশিষ্ট্য, এবং তার যে যাত্রাটা, এটা হচ্ছে একটা গ্রেট অ্যাডভেঞ্চার, মিউট করেন, এবং হচ্ছে যে আচ্ছা গুড ভাইয়া এন্ড ব্রেভ, শুনেন, এই দুইটা জিনিসকে হ্যাঁ বোঝায়। একটা কোয়েশ্চেন, এই যে এখানে বলছে না দিস এসে, তো এটা তো পোয়েম তাই না? তো আমরা এসে বলতেছি কেন? আগে দাদাকে বলতে দেন না, পড়ার সময় যদি আপনি প্রশ্ন করেন আমরাও তো ওইখানে এখনো যাই নাই, আমি তো বুঝাই দিচ্ছি না। লাস্ট লাইন ভাইয়া। প্রশ্ন করছেন ভালো। তো এখানে এই যে বলা হচ্ছে দিস এসে উইল এক্সপ্লেইন হাউ স্পেন্সার ব্লেন্ডস দ্য এপিক এন্ড রোমান্টিক কোয়ালিটিস টু মেক বুক 1 a rich and meaningful poem. পরে পোয়েম বলা হইলো, প্রথমে এসে বলা হইলো কেন? এটাই তো আপনার প্রশ্ন, তাই না? জি ভাইয়া। এটা সম্পূর্ণটা একটা ড্রামাটিক স্টাইলে লেখা, এটা একটা এপিক রোমান্টিক কোয়ালিটি বা রোমান্টিক এলিমেন্ট দুইটাই যখন একসাথে মিক্সড করা হচ্ছে, এর যে প্যারাফ্রেজড গুলো হয়, সেই প্যারাফ্রেজড গুলো হচ্ছে একটা এসে হয়ে যায়। এখানে এসে লিখলে কোনো প্রবলেম নাই, অথবা আপনি যদি এখানে কবিতাও লিখতে চান বা পোয়েম লিখতে চান, তাও কোনো সমস্যা নাই। আমি এটা এমনিতেই বলতাম, আপনার প্রশ্ন না থাকলেও। বুঝেছেন? জি ভাইয়া। জি দাদা। এখন আমরা তো এপিক কোয়ালিটি গুলো পড়েছি, সেই এপিক কোয়ালিটি গুলো এখানে লেখা আছে। শুধুমাত্র এই রেড ক্রস নাইট বা ফেরি কুইন থেকে লেখা আছে তা না। যেমন দেখেন, দ্য ফেরি কুইন হ্যাজ মেনি কোয়ালিটিস অফ এন এপিক পোয়েম. Epics are big, serious stories about heroes who fight great battles, go on important journey. In book 1, the main hero is the Red Cross Knight. He is not just any knight. সে অন্য মানে সে শুধুমাত্র একজন নাইট ছিল না, he stand for holiness or true Christian faith. His journey is like the quest of heroes from old stories such as Aeneas the Aeneid. Aeneid-এর লেখা যে Aeneas আছে, ঠিক সেটার মতো। The Red Cross Knight fight evil like a dragon to show the struggle between good and bad. The poem is written in formal and grand style. দেখেন এপিকের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠতেছে। স্পেন্সার uses a special rhyme pattern
called the Spenserian stanza, অবশ্যই স্পেশাল কিছু থাকবে। This makes the poem sound noble and serious. The poem is also full of heroic action like battle and taste of bravery, just like classic epics. This make the story feel big and important. Another important part of the epic style is that the poem teaches a lesson. The story is an allegory, which means very character and event has a deeper meaning. যেটা একটা স্টাইলের বৈশিষ্ট্য। The Red Cross Night fight is not just a physical fight, it shows the fight to live a holy and good life. The moral teaching is a key part of epic poems. It shows that the poem is more than just a story. It wants to help people learn about virtue and faith. কাউকে শিখাতে চাচ্ছে, এপিক সবসময় মানুষকে শিখাতে চায়। ক্লিয়ার? আর রোমান্টিক কবিতা বা অন্যান্য কবিতাগুলোই মূলত হচ্ছে মানুষকে জানাতে চায়। বুঝতে পারছেন কিভাবে এখানে আছে? জি ভাইয়া। এখন এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে। কিভাবে? শুধু এপিক কোয়ালিটি গুলো চাইতে পারে, বা বলতে পারে যে ডিসকাস দ্য ফেরি কুইন অ্যাজ অ্যান এপিক, অথবা বলতে পারে ডিসকাস দ্য ফেরি কুইন অ্যাজ অ্যান রোমান্টিক পোয়েম। বুঝতে পারছেন? তো যখন শুধু এপিক বা যখন শুধু রোমান্টিক পোয়েম বলবে তখন আপনি পয়েন্ট আকারে লিখতে পারেন, তখন এপিকের বৈশিষ্ট্যগুলো আপনি ধরে ধরে উল্লেখ করতে পারেন। ক্লিয়ার? ভাইয়া। এরপর এখানে রোমান্টিক কোয়ালিটি গুলো আছে। রোমান্টিক কোয়ালিটিতে লাভ, ম্যাজিক, নাইটস, অ্যাডভেঞ্চার এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপর এই দুইটা জিনিসকে যে মিক্স করেছে একসাথে সেই ব্যাপারটা এখানে আছে। যেমন স্পেন্সার আ ক্লেভার পোয়েট বিকজ হি মিক্সেস দ্য সিরিয়াস এন্ড নোবেল আইডিয়াস অফ এপিক পোয়েট্রি উইথ দ্য ম্যাজিক্যাল এন্ড ইমোশনাল পার্টস অফ রোমান্স। যুদ্ধ করতে যাচ্ছে সেখানেও রোমান্স আছে, প্রেম আছে। This mix makes the fairy queen both meaningful and enjoyable. The epics parts give the story a strong message about right and wrong. They teach readers about faith, courage, and the fight between good and evil. At the same time, the romantic parts and beauty and excitement. They bring in magic, mystery, love, and thrilling adventure. Spenser does not only show battles with swords and monsters, he also shows inner struggle, fights inside the heart and mind. There are two kinds of battles in the poem. First, there are outer battles like the Red Cross Knight fighting the dragon or facing the monster hero. These are the epic parts. Then are the inner battles, such as when knights feels doubt, fear, or confusion. This personal struggle are the part of the romantic tradition. The hero must defeat both kinds of enemies to become truly holy and strong. By mixing these two styles, Spenser shows that being a hero is not just about being strong in war. The real hero also needs to be good, honest, and faithful inside. Fighting evil is not only about slaying monsters. It is also about being brave in heart, staying true to love, and trusting in God. ঠিক আছে? এই কনক্লুশনটা নিচে চলে আসবে। বুঝতে পারছেন? জি দাদা। এখন এখানে আর্কিমেগোর ক্যারেক্টারটা আপনারা এমনিতে পড়লে বুঝবেন। যেমন এখানে আর্কিমেগোর অ্যাপিয়ার্স বা তার ফার্স্ট ট্রিক কি ছিল। তারপর এখানে এনাদার ডিসিপশন বাই আর্কিমেগো, তার মানে পরের যে চেষ্টাটা আর্কিমেগোর সেটা। তারপর হচ্ছে আর্কিমেগো যে পরাজিত হইল, তারপর আর্কিমেগোর ক্যারেক্টারটা কি বোঝায় সেটা, হিপোক্রেসি, ভন্ডামি, এই জিনিসটা। তারপর হচ্ছে এই যে অ্যালেগোরিক্যাল পিস অফ রাইটিং, আপনি চাইলে উপরের যে প্রশ্নটা ছিল সেই উত্তরটাও লিখতে পারেন, অথবা এখানে ক্যারেক্টার গুলোকে উল্লেখ করে দিতে পারেন। যেমন এখানে মেইন ক্যারেক্টার সম্পর্কে বলা হচ্ছে, এরপর অর্থাৎ মেইন ক্যারেক্টার বলতে রেড ক্রস নাইট সম্পর্কে বলা হয়েছে। যদি পয়েন্ট করে লিখেন তাহলে এটা রেড ক্রস নাইট, এটা হচ্ছে লেডি উনা। তারপর যদি দেখেন এটা হচ্ছে আর্কিমেগো, অর্থাৎ সবগুলো ক্যারেক্টার দ্বারা এটা বোঝানো হচ্ছে অ্যালেগোরিক্যাল পিস। অ্যালেগোরিক্যাল পিস যখন বলবে তখন মূলত যে হিডেন মিনিংটা আছে সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে। কথা ক্লিয়ার?
তারপরে দেখেন এটা হচ্ছে ডুয়েসা মনস্টার হিরোর এবং বইয়ের শেষের দিকে যে যুদ্ধটা ড্রাগনের সাথে, এই তো। তারপর হচ্ছে মোরাল এন্ড রিলিজিয়াস মিনিংটা এখানে। ভাই এটা তো 30-এ চলে আসছে। এতক্ষণ পড়াই দিলাম, বুঝাই দিলাম, তখন বললেন না, এখন বলতেছেন না, আমি দেখি নাই। আচ্ছা, এরপর হচ্ছে রাইট আ ডিসকোর্স অন স্পেন্সার ট্রিটমেন্ট গুড এন্ড ইভিল, ভালো মন্দ, একই কথা না, বারবার ওই জিনিসটাই প্রচার হচ্ছে না এখানে। ভাই এখানে যে ভালো ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার গুলোকে মানে তুলে ধরেছে। শুধু ভালো ক্যারেক্টার না, ভালো ঘটনা। ভাইয়া এখানে তো পয়েন্ট আকারে দেওয়া নাই, আমরা কি এইভাবেই লিখবো? এই প্রশ্নটা পয়েন্ট আকারে লিখতে গেলে মুশকিল। তারপরও চাইলে হচ্ছে মানে এখানে ওই সিম্বলিক মিনিং বা এই টাইপের পয়েন্ট গুলো দেওয়া যায়। আমি এটা খেয়াল করছি, বেশ কয়েকবার এটা নিয়ে চিন্তা করছিলাম, এটা আসলে পয়েন্ট দিয়ে দিলে মানে ভালো হয় না। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি দাদা। কারণ এখানে পুরো ব্যাপারগুলো ফুটে ওঠা হচ্ছে। যেমন এখানে এই যে স্পেন্সার অ্যালেগরি ইজ সো পাওয়ারফুল বিকজ হি গিভস ইজ ক্যারেক্টার আ সিম্বলিক মিনিং। দ্য রেড ক্রস নাইট অলসো রিপ্রেজেন্ট হোলিনেস অর দ্য ট্রু অ্যাংলিকান চার্চ। He is a brave Christian warrior who fight against sin and falsehood. লেডি উনা সিম্বলাইজ দ্য ইন অল ক্যারেক্টার গুলোর আলোচনা হয়েছে। এই যে এখানে লেডি উনা, তারপর উনার যে কম্পেনিয়ন বা হচ্ছে রেড ক্রস নাইটের যে কম্পেনিয়ন ছিল ডোয়ার্ফ, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে অপোজিশনে যে মনস্টার হিরো ছিল তার কথা বলছে, তারপর শেষে মনে হয় এই যে আর্কিমেগর কথা বলছে। বুঝতে পারছেন? যেমন এখানে একটা নাম দেখেন, আর্কিমেগো সরাসরি একজনকে সিম্বলাইজ করছে। আর্কিমেগো ইজ দ্য সিম্বল অফ ফিলিপ দ্য সেকেন্ড অফ স্পেন, সেখানকার ক্যাথলিক কিং ছিল সেই সময়ের। আপনি চাইলে নামটা উল্লেখ করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কারণ এই নামটা ক্রিটিকরা বলেছে। ক্লিয়ার? এখন এখানে ক্যারেক্টার নিয়ে বলা হয়েছে, এরপরে যেটা হচ্ছে স্টোরিটা কি নিয়ে, স্টোরিটা কেমন ছিল সেটা নিয়ে একটু আলোচনা হয়েছে। তারপর মূলত যে কনফ্লিক্ট গুলো আছে সে কনফ্লিক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমি যদি পয়েন্ট দেই অল ক্যারেক্টার্স সিম্বলিজম, এটা একটা ক্যারেক্টার হইলো, একটা পয়েন্টের নাম হইলো? হয় না। এটাকে ওইভাবেই মূলত ফুটিয়ে তুলতে হয়, এজন্য এটা পয়েন্ট দেওয়া হয়। কিন্তু ভাইয়া শোনেন, সাপোজ কিন্তু হচ্ছে এক করে প্যারা একটু ভালো। আচ্ছা, ওনার কথা কেউ শুনছেন? না ভাইয়া। তাহলে মনে হয় প্যারা করে দেওয়ার কথা বলছে। উনি আমার মনে হয় যেটা বলছে যে সবগুলো আমি পয়েন্ট করে লিখলাম, একটা প্যারা করে লিখলে তখন সমস্যা হবে না। না, কোনো সমস্যা নেই, আপনি সেম মার্ক পাবেন এখানে, কারণ এই প্রশ্নটাই এমন। এটা যখন আমরা পড়েছিলাম তখন আমাদের স্যার বলছিল এটাতে পয়েন্ট করে ভুল করে লিখিও না, কারণ এটা পয়েন্ট করে লিখতে গেলে এটা উত্তরটা হবে না ওভাবে, চাইলে লেখা যাবে। বুঝতে পারছেন? যেমন স্পেন্সার্স হিরোইন আর আইডিয়ালাইজড টাইপ অফ ওমেন ইন রিয়েল লাইফ। এখন এটা যদি পয়েন্ট করে লিখতে চাই, এটা একটা এক্সপ্লানেশন হবে বা ক্রিটিকদের কথাগুলো আসবে। এই প্রশ্নগুলো পয়েন্ট করে আসলে লেখা যায় না, যেগুলো যায় সেগুলো লিখে দিয়েছি আমি। বুঝতে পারছেন? তারপরও চাইলে এটা এটা পুরোটা মূলত হচ্ছে, আমি যদি বলি এটা হচ্ছে লেডি উনার যে ক্যারেক্টারটা আছে না, সে লেডি উনার ক্যারেক্টারটা, রোল অফ লেডি উনা, এই ক্যারেক্টারটা এখানে চাইলে যদি আপনি মানে ইয়া করতে চান তাহলে এখানে লেডি উনার সম্পর্কে লিখতে পারেন, যেমন মেইন ফিমেল ফিগার, এটা দিতে পারেন। তারপরে মূলত হচ্ছে উনার ক্যারেক্টারটার যে পারফেক্টলি যে অ্যালগোরিক্যালি যে ক্যারেক্টারটা সেটা দিতে পারেন, বা লেডি উনার সিম্বলিজম এটা ক্যারেক্টারের নাম দিতে পারেন, যদি পয়েন্টের নাম দিতে পারেন। তারপর এই পয়েন্টের নাম দিতে পারেন স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। তারপর এখানে দিতে পারেন যে হচ্ছে আইডিয়ালাইজেশন, লিমিটস, উনাস রোল। এই পুরো প্রশ্নটা হচ্ছে লেডি উনার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা সম্পর্কে। ক্লিয়ার? যেমন ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন।
দেন আগে এগুলো বাইরের প্রশ্নের জন্য পরীক্ষা সম্পর্কিত এর জন্য। এখন না, শেষ করি, আমার আবার এই 8:30 তো বেজে গেছে, আরেকটা ক্লাস আছে। যেমন এই যে প্রশ্নটা, এটা তো কেন পয়েন্ট নাই, এটা কি আছে, রোল অফ দ্য রেড ক্রস নাইট। যখন ক্যারেক্টার গুলো সম্পর্কে বলতেছে সেই প্রশ্নগুলো আসলে পয়েন্ট ছাড়া লেখাটাই ভালো। এটা আমার কথা, এটা আমার কথা না, এটা হচ্ছে আমাদের যে স্যার ছিলেন উনি বলেছিলেন যে এই ধরনের প্রশ্নগুলো যেগুলো রোল অফ ক্যারেক্টার বা কারোর রোল সম্পর্কে যখন বলে তখন সেগুলো হচ্ছে ক্যারেক্টার মানে পয়েন্ট ছাড়া লেখা উচিত। ঠিক আছে? জি ভাইয়া। যেমন এই যে এটা থিম গুলো, এখন থিম গুলো মূলত আমরা পয়েন্ট আকারে লিখেছি, দেখেন এই যে হোমেজ টু কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, দ্য হিস্টোরি অফ দ্য রিফরমেশন, দ্য রিকনসিলিয়েশন বিটুইন দ্য রেনেসাঁ এন্ড রিফরমেশন, দ্য ফাইট বিটুইন গুড এন্ড এভিল, দ্য থিম অফ দ্য ওমেনহুড, আছে না? জি দাদা। তবে এই যে মিডিয়েভাল রোমান্স এলিমেন্ট বা সিভালরিক রোমান্স এলিমেন্ট, যেটাই বলতে চান একই কথা। এখন এই প্রশ্নগুলো আপনারা ক্লিয়ার করেন। আমি আগামীকাল তখন সকালে ক্লাস করবেন 10টায়? জি ভাইয়া। না ভাইয়া, সকালে পারি না তো। সকালে বিকেলের দিক নিয়ে দাদা। সকালে ক্লাস দিয়ে দেয়, সকালে ক্লাস সকালে ভালো হবে। মানে ব্যাপারটা হচ্ছে সকালে দেন, কারণ বিকেলের দিক বা রাতের দিকে আমি ব্যস্ত থাকি, ফ্রি থাকি না, এই জন্য আমার ক্লাসগুলো সকালে করলে ভাইয়া ভালো হয়। দিনেই ক্লাস দেন, রাত্রে আমরা নিজেরা পড়ি। হ্যাঁ, ওই জন্য আর আমি ভাইয়া দিনে বিকালে কালকে ক্লাস সকাল করা হয় 10টায় নাকি? ক্লাস নিতে চাচ্ছি। জি ভাইয়া, আচ্ছা সকালে ভাইয়া করেন। দেন, আগামীকাল সকাল 10টায় আমরা জনডান ক্লিয়ার করব। ঠিক আছে ওটা ভাইয়া। রেকর্ড ক্লাস থাকবে ভাইয়া? রেকর্ড থাকবে কিনা? হ্যাঁ থাকবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এখানে শেষ করি, আমার আরেকটা ক্লাস আছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমার প্রশ্নটা একটা করে দিলি। বলেন। ওটা হচ্ছে ওই আমরা পরীক্ষার আগে শুধু ওই প্রশ্নগুলো ক্লিয়ার করে গেলে হবে, মানে অ্যালবার্টাস বইয়ের উপর নির্ভর করে, নাকি বাহ্যিক কিছু প্রশ্ন পড়তে হবে? আমার তো মনে হয় লাগবে না, কারণ আপনার যদি এরপরেও ইচ্ছা থাকে পড়তে পারেন। ভাই আপনি যে না, এগুলো পড়ে শেষ করতে পারবো না। আমি একটা জিনিস বলি, প্রশ্ন আছে আপনি তারপরে এক্সট্রা। হ্যাঁ এখন আমি বলি, আপনি যদি আমাদের লং সাজেশনটা ফলো করেন ভালোভাবে সবগুলো প্রশ্ন পড়ে যান, প্রশ্ন যদি হুবহু কমনও না পড়ে, কি প্রশ্নটা আসছে আপনি পড়ে লিখে আসতে পারবেন। সরাসরি কমন পড়তে হবে এমনটা না, একটু ঘুরিয়ে দিলে কি কমন পড়ে না এটা বলা ঠিক? আচ্ছা ভাইয়া, 23-এর প্রশ্নগুলো কি আমাদের একবার করে পড়া উচিত নাকি পড়বই না? দরকার নাই, এখানে দেখেন 23-এর প্রশ্নগুলো কি আসছে। ওই যে আর্কিমেগর না কি একটা রোল দেখালাম না? জি ভাইয়া। ভাইয়া 23-এ তো দুইটা অ্যালিগরি নিয়ে একটা ছিল। হ্যাঁ, ওইটা অ্যালগরির প্রশ্নটা তো ওইটা আপনারা পড়েই ফেলছেন, উপরে আমি তো বললাম না? জি ভাইয়া। লং সাজেশন মানে কি ভাইয়া? 2-3টা প্রশ্ন আছে অ্যালিগরির উপর। আরেকটা কি ছিল? লং সাজেশন আমাদের বইয়ের শুরুতে দেওয়া আছে, দেখেন। আরেকটা হচ্ছে রেড ক্রস নাইটের রোল সম্পর্কে। তাহলে রেড ক্রস নাইট সম্পর্কে কি লেখার অভাব আছে? আজকের এই ক্লাসটাও যদি একজন করে, আগে পড়ে নাই, তারপরও তার জানার কথা নাই জিনিসগুলো এখন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া কি রিপ্রেজেন্ট তাহলে তো করতেছে, ভাইয়া কি সিম্বলাইজ করতেছে, তারপর হচ্ছে যে মানে কোন থিমগুলোকে সে নিয়ে আসতেছে, স্টোরিটা নিয়ে আসতেছে, লিখতে পারার কথা না? ধরলাম যে 23 সালে আপনি পরীক্ষা দিছেন, আপনার প্রশ্ন হুবহু কমন আসেনি, তাহলে এই যে রেড ক্রস নাইটের যে রোল, এটা কি আমরা পড়ি নাই? এই জিনিসগুলো পড়ি নাই? এখন অনেকে বলে ভাই আপনাদের সাজেশন থেকে তো কমন পড়েনি। হুবহু কমন তো এখন পড়তেছে না, এটা তো আপনাকে বুঝতে হবে, কিন্তু আপনি এগুলো পড়ছেন কিনা সেটা খেয়াল করেন, এগুলো সম্পর্কে আপনি জানেন কিনা এটা খেয়াল করেন। বুঝাইতে পারছি? ভাইয়া তাহলে তো আলবার্টাস বইয়ের লং সাজেশনটা সব পড়ে গেলেই তো হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, আমি তো এটা সেই যে যবে বই পাইছেন বা যবে বই দিছি তখন থেকে বলতেছি যে শর্ট সাজেশন ফলো করিয়েন না, লং সাজেশন দেখেন, বলি নাই?
জি ভাই আর বলছেন। সামারিটা ভালো করে পড়লে তো মোটামুটি যে কোনো কোশ্চেন আসতে দেওয়া যায়। এখন ওই সামারিটা ভাবে পড়লে হয় কি, তখন সামারি বেসিস অ্যান্সার হয়ে যায়। না ভাই, আমি ওইটা বুঝতে চাই নাই। আমি বলছি যে যদি আমাদের কোশ্চেন কমন না আসে তাহলে সামারি জানা থাকলে অ্যাটলিস্ট ওই সামারিটাকে ধারণা করে কিছু লেখা যাবে, এই জন্য বলছি আর কি। হ্যাঁ, ধারণা থেকে লেখা যাবে, একদম না লেখার থেকে তো লেখা ভালো, তাই না? জি ভাই, আমি ওইটাই বুঝাতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ ইয়ার কি আসছেন? জি ভাইয়া জি আসছি। ভাইয়া। আচ্ছা, তাহলে জি যারা থার্ড ভাইয়া। ইয়ার আছেন আপনারা আসেন, আমার ফোর্থ ইয়ারের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া একটা কথা ছিল। আগামীকাল সকাল 10টায় ক্লাস, বলেন। ভাইয়া একটু কষ্ট করে যদি 1 মিনিটে আলফ্রেড টেনিসন থেকে ব্রড প্রশ্ন একটু আঁকাই দিতেন। ঢাকায় দিব। হ্যাঁ ভাইয়া, কালকে তো পরীক্ষা, পড়া হয় নাই, আমি এটাই বারবার বাকি। বলতেছি আপনি লং সাজেশনটা ফলো করেন। আমি লং সাজেশনটা খুব ভালোভাবে দিয়েছি, বুঝেছেন? আমি লং আচ্ছা সাজেশনটা ভাইয়া। থেকেই প্রশ্ন করব, মানে রিস্ক ঠিক থাকবে আছে না। ভাইয়া। এটাকে শর্ট করার কথা বলিয়েন না, কারণ এমনিতেই পরীক্ষাগুলোতে কমন পড়ে না। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তাহলে থার্ড ইয়ারে যে ইমপ্রুভ দিব ওইগুলা কি যে অ্যালবাট্রস বই থেকে যে সাজেশন গুলো আছে, কোয়েশ্চেন গুলো আছে, ওইগুলা সবগুলাই পড়ে নিব? হ্যাঁ, লং সাজেশনটা ফলো করতে বলছি, শর্ট সাজেশনটা না। আমরা হয়তো পরবর্তী যে এডিশনগুলো আসবে, বইগুলো আসবে, এগুলোতে আর শর্ট সাজেশন রাখবো না, সাজেশন একটাই রাখবো। কারণ শর্ট সাজেশন ফলো করা খুবই রিস্ক বলতে ফেলও আসতে পারে, এরকম হয়ে যেতে পারে। আর আপনি কয়েকটা পড়ে যাবেন, আর যদি ফ্রি হ্যান্ড রাইটিং আপনার ভালো না থাকে তাহলে মুশকিলে পড়ে যাবেন। আচ্ছা ভাই। আচ্ছা, আমি তাহলে থার্ড ইয়ার শেষ করি, আমার ফোর্থ ইয়ারে ক্লাস আছে। ওকে দাদা, ঠিক আছে। আচ্ছা, অ্যালবাট্রস বইটা নেওয়ার জন্য আমাদের পেজে যেখানে ক্লাস দেখতেছেন আপনি, এখানে মেসেজ করলে হয়ে যাবে। আমাদের এই যে দা ডিভিবিজি গ্রুপ যে পেজ, এই পেজের মধ্যে মেসেজ করেন, পেয়ে যাবেন। ওকে, টাটা, বাই বাই।